আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কিশোর বাতায়নের পক্ষ থেকে আজকের উৎপাদন ব্যবস্থাপনা বিপণন বিষয়ের লাইভ ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি বাকির আহমেদ আমিন, প্রভাষক, সুসম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, সকালবেলা আমাদের নির্ধারিত সময় ছিল, কারিগরি ত্রুটির কারণে সকালবেলা যুক্ত হতে পারিনি, তাই চলে আসছে আজকের এই বিকেল বেলায়, বিকেল 3টায়। তোমাদেরকে আমরা নোটিস করেছিলাম 3টায় আমরা আসবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। একটু কারিগরি দিক থেকে দেখে নিচ্ছি সবকিছু ঠিকঠাক আছে কিনা, বা তোমরা যথাযথভাবে শুনতে পাচ্ছ কিনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা আমাদের সাথে যুক্ত হয়েছো, প্লিজ তোমরা একটু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো যে তোমরা সবকিছু শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা যথাযথভাবে। আমার এখানে যতটুকু শুনতে পাচ্ছি ঠিক আছে। তারপর তোমাদের দিক থেকে ঠিক আছে কিনা তোমরা আমাকে একটু জানিয়ে দিবে। আমাদের সাথে যুক্ত হয়েছে কোচি বাহাদুর, আব্দুর রহমান, শিহাব হুসাইন, শাকিন ইসলাম, দিলরুবা দিশা। ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, যে যেখান থেকে যুক্ত হয়েছো তোমরা তোমাদের কলেজের নাম লিখে দিতে পারো বা কোন জেলা থেকে যুক্ত হয়েছো। ইমন, সবকিছু শুনতে পাচ্ছ, অসংখ্য ধন্যবাদ। সাদিয়া, সৈয়দ তন্ময়, ওয়ালাইকুম সালাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা আমাদের সাথে যুক্ত হয়েছে, তোমাদের কাছে একটি আহ্বান রাখছি, তা হচ্ছে আমাদের এই ক্লাসটি তোমরা একটু তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো। পরবর্তী সময়ে তোমাদের প্রয়োজনে তোমরা নিজেরাও দেখতে পাবে, প্লাস যারা এখন আমাদের সাথে যুক্ত হয়নি, তোমাদের যে সকল বন্ধুরা, তারা তোমার এই শেয়ারের মাধ্যমে আমাদের এই ক্লাসটি উপভোগ করার সুযোগ পাবে। সো তোমরা একটু প্লিজ তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও। আমি আমার টাইমলাইনে শেয়ার করে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু অপেক্ষা করো, আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। একটু আমি আমার টাইমলাইনে শেয়ার করে নিচ্ছি, আর তোমাদেরকে আহ্বান রাখছি তোমরাও তোমাদের টাইমলাইনে আজকের এই ক্লাসটি শেয়ার করে দাও। প্রিয় শিক্ষার্থীরা, এর আগে আমরা বেশ কতগুলো ক্লাস করেছি, তোমরা আমাদের সাথে ছিলে। তো আজকে আমরা আলোচনা করব আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ ইতিমধ্যে আমরা প্রথম অধ্যায় শেষ করতে পেরেছি। আমরা আজকে দ্বিতীয় অধ্যায় শুরু করব। এই দ্বিতীয় অধ্যায়ের আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। আমরা প্রথম অধ্যায়ে যা পড়েছি, আমরা একটি পরীক্ষা নিতে চেষ্টা করবো তোমাদের জন্য। আমরা যেভাবে সপ্তাহে একটি দিন আমরা ক্লাস নিতে আসি, ঠিক একইভাবে আমরা যে অধ্যায়গুলো শেষ করব, প্রত্যেকটি অধ্যায় তোমাদের অনলাইনের মাধ্যমে একটি পরীক্ষার আয়োজন করতে আমরা চেষ্টা করব, যাতে করে তোমরা যে অধ্যায়গুলো আমরা শেষ করেছি সেই অধ্যায়গুলো থেকে কতটুকু তোমরা জানতে পেরেছো, কি পরিমাণ জ্ঞান লাভ করতে পেরেছো, সেগুলো সম্পর্কে তোমরা নিজেদেরকে একটু যাচাই করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের মূল পাঠে চলে যাচ্ছি। আমি কি একবার দেখে নিবো কার আমাদের সাথে যুক্ত আছো? আমরা আর 1 মিনিট অপেক্ষা করি। হ্যাঁ, আমরা 1 মিনিটের মধ্যে আমাদের ক্লাসে চলে যাবো। আমরা একটু অপেক্ষা করি, আমাদের কোন কোন বন্ধুরা এখনো বাকি আছে তাদের জন্য। সবাই একসাথে হলে ক্লাসটি খুব মজা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু দেখে নিচ্ছি নতুন করে কারা যুক্ত হয়েছে আমাদের সাথে। একটু প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও, তোমাদের কমেন্ট আমরা পড়বো। অনেক সময় দেখা যায় আমরা ক্লাসে যখন চলে যাই তখন আমাদের কমেন্ট গুলো অনেক সময় পড়া সম্ভব হয়ে ওঠে না, সময় স্বল্পতার কারণে। কিন্তু আমরা ক্লাস শেষে আবার কমেন্ট গুলো আমরা দেখে থাকি। তোমাদের কোনো জানার কোনো প্রশ্ন থাকলে, তোমরা কোনো কৌতূহল থাকলে তোমরা প্রশ্ন করতে পারো। আমাদের সাথে আমাদের নিয়মিত ছাত্র সাদমান সাকিব যুক্ত হয়েছেন। হ্যাঁ, ইমন, সে লিখেছে স্যার কালো দেখা যাচ্ছে। সত্যিকার অর্থে বাস্তবে আমি খুব কালো একজন মানুষ, যার কারণে কালো দেখাচ্ছে স্যার। এখানে ক্যামেরার রেজলিউশন কিন্তু আলো স্বল্পতা নয়, আমি দেখতেই কালো। আচ্ছা, নুসরাত জাহান আমাদের সাথে যুক্ত হয়েছেন, ফারুক ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছেন। সকলে আমার সাথে থাকো, আবারও আসছি, তোমাদের কমেন্ট পড়বো। আমরা আমাদের মূল ক্লাসে আমরা চলে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করবো আমাদের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হচ্ছে উৎপাদনের উপকরণ। আমরা এর আগের ক্লাসটিতে আমরা উৎপাদন নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব উৎপাদনের উপকরণ অধ্যায় থেকে। তো কোন কোন বিষয়গুলো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি, আমাদের আলোচনার কোন কোন বিষয়গুলো আমাদের আলোচনায় ফুটে উঠবে, সে সকল একটু তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। তোমরা আমাদের পর্দায় দেখতে পাচ্ছ আমরা যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। উৎপাদনের ধারণা, তোমাদেরকে ধারণা সম্পর্কিত বিষয়গুলি নিয়ে তোমাদের সাথে আমরা আলোচনা করব। ভূমির ধারণা, ভূমির বৈশিষ্ট্য, ভূমির গুরুত্ব ও ভূমির
উৎপাদন ক্ষমতার নির্ধারক সমূহ গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমে যে বিষয়টি আসে তা হচ্ছে উৎপাদনের উপকরণ নিয়ে আমাদের আলোচনা আসবে। উৎপাদনের উপকরণ কি? তো উৎপাদনের উপকরণ সম্পর্কে আলোচনার আগে আমাদেরকে মৌলিক যে বিষয়টি আমাদেরকে না জানলেই নয়, তা হচ্ছে আমাদেরকে উৎপাদন সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে, স্পষ্ট ধারণা থাকতে হবে। উৎপাদন সম্পর্কে যদি তুমি এখনো যদি কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব থাকে উৎপাদন বুঝতে বা উৎপাদনের সংজ্ঞাটা আয়ত্ত করতে, তাহলে উৎপাদনের উপকরণ সম্পর্কে আমরা যখন অধ্যয়ন করতে যাচ্ছি সেক্ষেত্রে তোমার প্রবলেম হবে। তাহলে তোমাকে উৎপাদন সম্পর্কে জানতে হবে। আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা কিন্তু উৎপাদন সম্পর্কে অনেক আলোচনা করেছি। তারপর আমরা আজকে যেহেতু বিগত ক্লাসের একটু আমরা রিভিউ করব, আমরা 1-1.5 মিনিট আমরা উৎপাদন সম্পর্কে একটু কথা বলবো। একটু লক্ষ্য করো, আমরা উৎপাদনের আগের যে ক্লাসগুলো ছিল আমরা পড়েছিলাম সাধারণ ভাষায় উৎপাদন বলতে কোনো পণ্য বা সেবা সামগ্রী তৈরি করাকে বোঝায়। প্রকৃতপক্ষে মানুষ কোনো কিছু তৈরি বা সৃষ্টি করতে পারে না, তবে প্রকৃতি প্রদত্ত বিভিন্ন সম্পদের আকার আকৃতি এবং রূপ পরিবর্তন করে একে ব্যবহার উপযোগী করে তুলতে পারে। যেমন তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড় তৈরি করতে পারে মানুষ। প্রিয় শিক্ষার্থীরা, মানুষ কি করতে পারে? প্রকৃতি প্রদত্ত বিভিন্ন উপায় উপকরণগুলোর বিভিন্ন প্রকার প্রক্রিয়ার মাধ্যমে রূপান্তরের মাধ্যমে ব্যবহার উপযোগী পণ্যে তৈরি করতে পারে। আর যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহার উপযোগী পণ্যগুলো তৈরি করা হয় তাই হচ্ছে কি উৎপাদন। তো এই উৎপাদনে করতে গিয়ে কোনো কিছু উৎপাদন করতে গিয়ে যে সকল বিষয়াবলী, যে সকল কি বলবো, ধরো তুমি একটি কিছু উৎপাদন করতে যাচ্ছ, সেখানে যত প্রকার সহায়ক উপায় উপকরণ গুলো ব্যবহার হবে তা হচ্ছে তোমার ওই উৎপাদনের উপকরণ। অর্থাৎ উৎপাদনের কাজে ব্যবহৃত হয় এমন যা কিছু আছে। একেবারে সহজ ভাষায় বলি, প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে প্রস্তুত আছো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদেরকে নোট করতে হবে। উৎপাদনের কাজে ব্যবহৃত হয় এমন যা কিছু আছে তাই হচ্ছে কি উৎপাদনের উপকরণ। অর্থাৎ উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, তুমি যে কোনো একটি জিনিস উৎপাদন করো, যাই তুমি উৎপাদন করো, ওই উৎপাদন কাজে ব্যবহৃত হয় এমন যা কিছু আছে সবগুলো হচ্ছে কি উৎপাদনের উপকরণ। যেমন ধরো এটা একটা মোবাইল সেট, এই মোবাইল সেটটি তৈরি করতে গিয়ে যা কিছু এই মোবাইল সেটটির মধ্যে ব্যবহার হয়েছে, এই মোবাইল সেটটি তৈরি করতে গেলে তুমি দেখতে পাচ্ছ বাহ্যিক ভাবে আমরা এটার বডিটা দেখতে পাচ্ছি। তো এই বডিটা তৈরি করতে গিয়ে, মোবাইলটা তৈরি করতে গিয়ে যা কিছু ব্যবহার হয়েছে, এখানে তোমার বিভিন্ন ইলেকট্রিক পার্টস ব্যবহার হয়েছে। এই বডিটা নির্মাণ করতে গিয়ে বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার হয়েছে। এগুলো তৈরি করার ক্ষেত্রে মেশিনের ব্যবহার হয়েছে, মেশিন অপারেট করার জন্য শ্রমিক ব্যবহার হয়েছে। এই শ্রমিক এবং এই সব মালপত্র উপকরণ এইগুলো যোগান, ব্যবহার ইত্যাদি করতে অর্থ বা মূলধনের প্রয়োজন হয়েছে। আর এই মূলধন, শ্রমিক এবং এই যে এটার জন্য যে সকল কাঁচামাল ব্যবহার হয়েছে, এই সবগুলোকে কোথায় কি পরিমাণ প্রয়োগ করতে হবে, যথাযথ এই প্রয়োগ করার জন্য সংগঠনের প্রয়োগ হয়েছে, সংগঠনের ব্যবহার হয়েছে। এই যে এখানে কাঁচামালের প্রয়োজন হয়েছে, বিভিন্ন প্রকার উপকরণের প্রয়োজন হয়েছে, ভূমির প্রয়োজন হয়েছে, শ্রমের প্রয়োজন হয়েছে, সংগঠনের প্রয়োজন হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা উৎপাদন করতে গিয়ে অনেক কিছু ব্যবহার হয়েছে। অর্থাৎ কোনো কিছু উৎপাদন করতে গিয়ে যা কিছু ব্যবহার হয় ওই সবগুলোই হচ্ছে কি উৎপাদনের উপকরণ। অর্থাৎ ওইগুলোই হচ্ছে কি উৎপাদনের উপকরণ। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু পানি খেয়ে নিচ্ছি প্লিজ। অর্থাৎ আমরা একেবারে সংক্ষেপে যদি বলতে পারি, উৎপাদনের কাজে ব্যবহৃত এমন যা কিছু আছে তাই হচ্ছে কি উৎপাদনের কাজে ব্যবহৃত এমন যা কিছু আছে তাই হচ্ছে কি উৎপাদনের উপকরণ। আচ্ছা, এখন আমরা উৎপাদনের উপকরণ সম্পর্কে আমরা খুব সাজানো গুছানো একটি সুন্দর সংজ্ঞা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, একটু আগে আমরা বলছিলাম যে উৎপাদন নিয়ে আমরা একটু পিছনের দিকে চলে গিয়েছিলাম। তো নিশ্চয়ই উৎপাদনের সাথে উৎপাদনের উপকরণের একটি মিল পেয়েছো না? আরো একটি সুন্দর মিল দেখানোর জন্য আমরা উৎপাদনের সংজ্ঞাটা তোমাকে আরেকবার দেখাবো। লক্ষ্য করো, একেবারে আমাদের এই এখন যে স্লাইডটি দেখতে পাচ্ছি, একেবারে নিচের দিকে আমরা উৎপাদনের একটি খুব সুন্দর গুছানো সংজ্ঞা আমরা দেখতে পাচ্ছি। এই সংজ্ঞাটি তোমরা একটু আমার সাথে একটু প্লিজ পড়ো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে একটু পড়তে হবে, তাহলে আমার সাথে তোমরা একটু সুর মেলাতে পারবে।
আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছে ইতি তাবাসসুম, সৈয়দ তন্ময়, শিহাব হুসাইন, হুমায়রা আখি, ফারুক ইসলাম, শাকিন ইসলাম ফ্রম গোপালগঞ্জ। শাকিন গোপালগঞ্জ থেকে যুক্ত হয়েছে। শিহাব কেমন আছি? ভালো আছি। ইমন ভালো আছি। আমাদের সাথে গভর্নমেন্ট বাংলা বরিশাল কলেজ থেকে যুক্ত হয়েছেন আহমেদ রানা। অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাদের সাথে যুক্ত থাকো সুপ্রিয় শিক্ষার্থীরা। রাসেল সরকার আমাদের সাথে যুক্ত হয়েছে, ফারুক ইসলাম, সাবিহা তাবাসুম, রাকেশ সরকার, আফরোজা জাহান, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা, আমরা যে সংজ্ঞাটি তোমাদেরকে বলেছিলাম পড়ার জন্য, আমরা পড়ে কি পেয়েছি? যে উৎপাদন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে উৎপাদনের উপকরণগুলো ব্যবহার করে ক্রেতাদের পছন্দ অনুযায়ী ব্যবহার উপযোগী পণ্য তৈরি করে। আমরা এর আগে উৎপাদনের যে সংজ্ঞাটি আমরা পড়েছিলাম, সেই সংজ্ঞায় আমরা পেয়েছিলাম যে উৎপাদন হচ্ছে কি একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াটার মাধ্যমে কি করা হয়? বিভিন্ন প্রকার উপায় উপকরণগুলো অর্থাৎ উৎপাদনের উপকরণগুলো ব্যবহার করে কি করে? ক্রেতাদের জন্য পছন্দ অনুযায়ী পণ্য তৈরি করে। প্রিয় শিক্ষার্থীরা, এখন কথা হচ্ছে ক্রেতাদের জন্য পছন্দ অনুযায়ী পণ্য তৈরি করে। আচ্ছা, কি ব্যবহার করে? মাধ্যমে উপায় উপকরণগুলো আগের সঙ্গে আমরা পড়েছিলাম। এখন প্রশ্ন হচ্ছে এই উপকরণগুলো কি, অর্থাৎ উৎপাদনের উপকরণ কি। আজকে আমরা কথা বলছি উৎপাদনের উপকরণ নিয়ে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা উৎপাদন নিয়ে যখন সংজ্ঞা পড়েছিলাম সেখানে বলেছিলাম উৎপাদনের উপকরণের কথা। যারা ইতিমধ্যে বই পড়েছো তারা একেবারে সহজ টপিকস। তারপর আমি একটু সময় নিচ্ছি কেন? কারণ হচ্ছে দেখা যাবে প্রথম অধ্যায়ের উপর নির্ভর করে দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ের উপর নির্ভর করে তৃতীয় অধ্যায়, অর্থাৎ একটা অধ্যায়ের সাথে আরেকটি অধ্যায়ের খুব গভীর রিলেশন রয়েছে। তুমি যদি মনে করো যে একটি টপিকস বাদ দিয়ে আরেকটি টপিকস তুমি পড়বে, তাহলে দেখা যাবে যে কি আর তোমার মধ্যে কিছুটা গ্যাপ থেকে যাবে। অর্থাৎ আমাদেরকে ধারাবাহিকভাবে সামনের দিকে এগোতে হবে, মানে একটার সাথে আরেকটা নিবিড় একটি সম্পর্ক রয়েছে। আচ্ছা, এখন আমরা আজকের আলোচনার যে মূল বিষয়টা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, উৎপাদনের উপকরণ। আশা করি কিছুক্ষণের মধ্যে তোমাদের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার সাথে একটু তোমরা পড়ো দেখি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পর্দায় দেখতে পাচ্ছি যে উৎপাদন করতে হলে সেক্ষেত্রে কতিপয় উপকরণ বা উপাদানের প্রয়োজন হয়। আচ্ছা, তোমাকে যদি প্রশ্ন করি উৎপাদন করতে গেলে কতিপয় উপাদানের প্রয়োজন আছে নাকি নাই? আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, তুমি যা কিছু উৎপাদন করতে যাও, উৎপাদন করতে হলে সেক্ষেত্রে কতিপয় উপকরণ বা উপাদানের প্রয়োজন হয়। যেমন কেউ যদি খাট বা আলমারি তৈরি করতে চায় তাহলে ভূমি এবং গাছ ছাড়াও শ্রমিকের শ্রম, মূলধন ও সংগঠন দরকার। এভাবে সকল কিছু উৎপাদনের সাথে এরূপ উপকরণগুলো কি ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা, এই যে উপকরণগুলো একটা একটার সাথে কি জড়িত। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, একটা উদাহরণের কথা এখানে বলেছি যে ধরো আমি খাট তৈরি করব। একটা খাট তৈরি করব, তো স্বাভাবিকভাবে এই খাট তৈরির উপকরণ কি হবে? এখন তুমি বললে যে স্যার খাট তো কাঠ দিয়ে তৈরি করব, খাটের কাঁচামাল হচ্ছে কাঠ। আচ্ছা, এই কাঠ আমরা কি প্রকৃতি থেকে পেয়ে থাকি। আচ্ছা, এখন এই খাট নিয়ে যে আমরা কাজ করব, একটা কারখানা বা একটা স্থানে তো আমরা খাট নিয়ে কাজ করব, যেখানে যেই প্লেসটাতে আমরা বসে কাজ করব। তো তুমি বললে যে কি আর স্যার খাট তৈরি করতে গেলে ভূমি লাগবে। আমরা বিস্তারিত যাবো, এটা জাস্ট আমি একটা এক্সাম্পলের কথা বলছি সাধারণ সেন্স থেকে, একেবারে যারা এই টপিক সম্পর্কে কোনো প্রকার ধারণা নেই তাদের জন্য। ধরো তুমি বললে যে স্যার ভূমি লাগবে। কি লাগবে? যে খাট নিয়ে কাজ করতে হলে আমাদের যে কোনো একটা জায়গায় বসে কাজ করতে হবে, আমাদের কি লাগবে? ভূমি লাগবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভূমিতে বসে কাঠ নিয়ে কাঁচামাল নিয়ে যখন তুমি কাজ করতে গেলে, এখন প্রশ্ন হচ্ছে তুমি তো একটা খাট তৈরি করছো, তোমার সাথে আরো কিছু লোকজন কাজ করবে, অর্থাৎ শ্রমিক কাজ করবে। তো এই খাটটা তৈরি করতে গেলে এই কাঁচামালগুলোকে প্রক্রিয়া করার জন্য
তোমাকে কি করতে হবে, এটার সাথে কিছু শ্রমিকের শ্রম যোগ হবে। এটা তুমি নিজের শ্রম দাও বা ভাড়া করা শ্রমিক নিয়ে নাও, এটার সাথে কি যোগ হচ্ছে, শ্রম যোগ হচ্ছে। আচ্ছা, এই শ্রম শ্রম যখন শ্রমিকের মাধ্যমেই হোক বা কাঁচামাল তুমি গাছ থেকে পাও, এটা ক্রয় করে আনো বা সংগ্রহ করে আনো, বা এগুলো প্রসেস করার জন্য, বা এটার সাথে কাঁচামালের সাথে আরো বিভিন্ন সহায়ক আরো কিছু জিনিসপত্র লাগে, এই সবগুলো সংগ্রহ করতে তোমাকে কি লাগবে, কিছু অর্থের প্রয়োজন হবে বা মূলধনের প্রয়োজন হবে। আচ্ছা, এই শ্রমিকদেরকে ম্যানেজ করা, কাঁচামালগুলো সংগ্রহ করা ইত্যাদির জন্য আমাদের কি প্রয়োজন হবে, হ্যাঁ, মূলধন লাগবে। কি লাগবে, মূলধন লাগবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, ভূমি, শ্রম, মূলধন, এই তিনটি উপাদানকে একত্রিত করা, কোথায় কি পরিমাণ ভূমি, কোথায় কি পরিমাণ শ্রম, কোথায় কি পরিমাণ মূলধন আমাদেরকে প্রয়োগ করতে হবে। যেমন রান্না করতে গেলে মশলা কি পরিমাণ প্রয়োগ করতে হবে এটা খুব ভালো রাঁধুনি জানে। যখন একজন দক্ষ উৎপাদনকারী, দক্ষ একটি প্রতিষ্ঠান উৎপাদন করতে যাবে, তখন তাকে জানতে হবে কোথায় কি পরিমাণ ভূমি, শ্রম, মূলধন প্রয়োগ করতে হবে। এই তিনটার মধ্যে সমন্বয় করতে হবে, পারফেক্টলি তাদের মধ্যে কি করতে হবে, সমন্বয় করতে হবে। এই সমন্বয় করার কাজটা করে থাকে কি সংগঠন। সংগঠন এই সমন্বয় করার কাজটি করে থাকে। এখন তার মানে তুমি যদি সফলভাবে যদি একটি খাট তৈরি করতে যাচ্ছ, ফার্নিচার তৈরি করতে যাচ্ছ, তাহলে তোমার কি লাগতেছে, ভূমিও প্রয়োজন হচ্ছে, শ্রম প্রয়োজন হচ্ছে, মূলধন প্রয়োজন হচ্ছে, সংগঠন প্রয়োজন হচ্ছে। চারটি উপাদান তোমার প্রয়োজন হচ্ছে। আচ্ছা, এখন এই চারটি উপাদানই হচ্ছে কি তোমার খাট উৎপাদনের জন্য কি উপকরণ হিসেবে কাজ করছে। এই চারটি, এই ভূমি, এই শ্রম, এই মূলধন, এই সংগঠন, এইগুলো হচ্ছে কি তোমার উৎপাদনের জন্য কি উপকরণ হিসেবে কাজ করছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদেরকে একটু আগে যেটি বলেছিলাম যে উৎপাদনের সাথে এরূপ উপকরণগুলো কি একটা একটার সাথে নিবিড়ভাবে কি জড়িত। আচ্ছা, এখন তোমাকে যদি বলি যে উৎপাদনের উপকরণ কি, তুমি কি বুঝেছ, যে সকল প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদানের সাহায্যে মানুষের ব্যবহার উপযোগী পণ্য বা সেবা উৎপাদন করা যায়, তাদেরকে উৎপাদনের উপকরণ বলে। উৎপাদনের উপকরণ কাকে বলে, কিছু প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক উপাদানের সাহায্যে মানুষের ব্যবহার উপযোগী পণ্য বা সেবা উৎপাদন করা যায়। যেই প্রাকৃতিক অপ্রাকৃতিক উপাদানগুলোর কথা বলা হয়েছে ওইগুলো হচ্ছে কি উৎপাদনের উপকরণ। আচ্ছা, এখানে তোমরা নোট করে রাখতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে কি প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক উপাদান। যেমন ধরো এই যে আমরা যে চারটি উপাদানের কথা বলছি, এখানে তুমি খুঁজলে তুমি পাবে, এখানে এই চারটি উপাদানের মধ্যে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক উপাদান তুমি পাবে। যদি ফার্স্ট এটার কথাই বলি, হ্যাঁ, এটা কি প্রাকৃতিক না অপ্রাকৃতিক, ভূমির যত উপাদানগুলো আছে তুমি নিঃসন্দেহে বলতে পারছো যে প্রাকৃতিক। এখানে আবার অপ্রাকৃতিক উপাদানও আছে, যাক সেই সকল প্রসঙ্গগুলো নিয়ে পরে আসছি, আগে আমরা শেষ করি। আচ্ছা, এখন আমরা বুঝতে পেরেছি যে কি আর যে উৎপাদনের যে উপকরণগুলো আছে এগুলোর মধ্যে প্রাকৃতিক উপাদানও থাকবে, অপ্রাকৃতিক উপাদানও কি থাকবে। আচ্ছা, অর্থনীতির দৃষ্টিকোণ থেকে এই উৎপাদনের উপকরণ সম্পর্কে একটি ধারণা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। লক্ষ্য করো একেবারে নিচে স্লাইডটির, যে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে উৎপাদনের প্রধান উপকরণ বা উপাদান হচ্ছে কয়টি, চারটি, যেগুলো হলো কি ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একেবারে যদি বলি যে উৎপাদনের উপকরণের সংজ্ঞা আমরা কি লিখবো, মাঝখানের লেখাটি লক্ষ্য করো যে যে সকল প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদানের সাহায্যে মানুষের ব্যবহার উপযোগী পণ্য বা সেবা উৎপাদন করা যায় তাদেরকে উৎপাদনের উপকরণ বলা। তাদেরকে বলতে কি আর এখানে একাধিক উপকরণের কথা বলা হয়েছে, একাধিক উপায় উপকরণের কথা বলা হয়েছে, এই সবগুলোকে বলা হচ্ছে কি উৎপাদনের উপকরণ। আচ্ছা আচ্ছা, উৎপাদনের উপকরণ কোথায় লাগে, যে উৎপাদনের কাজে কি উৎপাদনের উপকরণগুলো লাগে একটা উৎপাদনকে সফল করার জন্য। আচ্ছা, এখন প্রিয় শিক্ষার্থীরা একটু কমেন্ট দেখবো আমরা তোমাদেরকে, একটু বলো তো দেখি এতক্ষণ আমরা যা আলোচনা করলাম যে উৎপাদনের উপকরণ কয়টি, প্লিজ প্রিয় শিক্ষার্থীরা উৎপাদনের উপকরণ কয়টি প্লিজ একটু লেখো তো দেখি, কে পারো দেখি। নোয়াখালী গভর্নমেন্ট কলেজ থেকে দিলরুবা আমাদের সাথে যুক্ত আছেন। উৎপাদনের উপকরণ চারটি। ইনিতা তাবাসুম অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন। হোসনে আরা লাকি আছেন আমাদের সাথে। সাকিব ফারুক অসংখ্য ধন্যবাদ, উৎপাদনের উপকরণ চারটি লিখেছেন। সাবিহা তাবাসুম আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের শাকিল অল ওকে, মানে সব বুঝে গেছে, হ্যাঁ অ্যাডভান্স স্টুডেন্ট আমাদের সাকিব।
আমাদের সাথে কে কে প্লিজ একটু আমাদেরকে একটু জানাও তোমরা উৎপাদনের উপকরণ কয়টি, কে কে বুঝতে পেরেছো? চাঁদপুর থেকে নুসরাত আমাদের সাথে আছে। পৃথিবী, সাধারণত পৃথিবীর উপরিভাগ হলো ভূমি। সাকিব, আমরা আসছি, ভূমি নিয়ে আলোচনা করব, 4টি উপাদান। অসংখ্য ধন্যবাদ। আহ আমাদের সাথে আছে আশিস, হ্যাঁ, আনন্দমোহন কলেজ থেকে। হ্যাঁ, ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে, খুবই একটি ঐতিহ্যবাহী কলেজ। বদরুল হোসাইন আমাদের সাথে যুক্ত আছেন। সাকিব 4টি উপাদান লিখেছে। ফারুক, আমাদের সাথে আছেন নয়ন সরকার, রায়পুর স্কুল অ্যান্ড কলেজ, যশোর থেকে। ওরে বাবা, অনেক দূর, যশোর থেকে। হ্যাঁ, আমাদের সাথে যুক্ত হয়েছে ইমন। সৈয়দ তন্ময়, 4টি। আমাদের সাথে প্লিজ তোমরা উৎপাদনের উপকরণ কয়টি? আমাদের সাথে আরিফ যুক্ত হয়েছে, সুসম্রাট কলেজের আরিফ, 4টি। অভিনন্দন আরিফ। প্রিয় শিক্ষার্থীরা, একজন লিখেছে এটা কি সেকেন্ড ইয়ারের জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু নিচে দেখো, স্ক্রল বারে লেখা আছে এটা কি প্রথম পত্র নিয়ে আমরা আজকে ক্লাস করছি। হ্যাঁ, ক্লাসের নিচে আমাদের এখানে আছে যে উৎপাদন ব্যবস্থাপনার প্রথম পত্র, অর্থাৎ একাদশ শ্রেণীর ক্লাস চলছে এখন। আচ্ছা, আমরা এখন আমাদের আলোচনায় চলে যাচ্ছি। আমরা পড়ছিলাম উৎপাদনের উপকরণ নিয়ে। আচ্ছা, এখন একটু আগে বলেছিলাম অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদনের উপকরণ কয়টি ছিল? উৎপাদনের প্রধান উপকরণ বা উপাদান যেটাই বলি আমরা 4টি। এগুলো কি ছিল? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, এদের মধ্যে কোনটি প্রাকৃতিক আর কোনটি কি অপ্রাকৃতিক? প্লিজ নোট করে রাখো তোমরা। উৎপাদনের যে উপকরণগুলো আছে তোমাদের নৈবিত্তিক প্রশ্নের জন্য খুবই দরকারি একটি তথ্য। এই উৎপাদনের উপকরণগুলোর কোনটি হচ্ছে প্রাকৃতিক আর কোনটি হচ্ছে কি অপ্রাকৃতিক। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, যদি তুমি ধরে নাও যে উৎপাদনের উপকরণের যে 4টি উপাদানের কথা আমরা বলেছি, উপকরণের কথা বলেছি, এখানে এই 4টি উপাদান সম্পর্কে আমাকে বিস্তারিত আমাদেরকে পড়তে হবে। কারণ হচ্ছে আমরা যদি বলি সৃজনশীল প্রশ্ন আনসার করা, নৈবিত্তিক প্রশ্ন আনসার করা, নৈবিত্তিকের ক্ষেত্রে প্রতিটি টপিকস তোমাকে জানতে হবে। যদি একটি টপিকসে তুমি গ্যাপ রাখো তাহলে দেখা যাবে যে কি ওই সম্পর্কিত কোনো নৈবিত্তিক আসলে তোমার আনসার করতে সমস্যা হবে। যার কারণে আমরা ধাপে ধাপে সবগুলো টপিকস সম্পর্কে কি আমরা আলোচনা করব। আর মৌলিক বিষয়টা যদি তুমি বুঝতে সমর্থ হও তাহলে কি আর তোমার ওই সম্পর্কিত যত ধরনের নৈবিত্তিক প্রশ্ন আসুক না কেন তুমি সহজে কি আর আনসারটা ফাইন্ড আউট করতে পারবে। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটা বলছিলাম যে কিছু আছে, কোনটি হচ্ছে প্রাকৃতিক উপাদান আর কোনটি হচ্ছে কি অপ্রাকৃতিক উপাদান। আচ্ছা, এখন আমরা এই যে উৎপাদনের উপকরণের সংজ্ঞা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম। হ্যাঁ, উৎপাদনের উপকরণের সংজ্ঞা নিয়ে যদি তোমাদের কোনো প্রকার প্রশ্ন থাকে প্লিজ কমেন্টে তোমাদের জানার জন্য তোমরা প্রশ্ন করো যে কি আর তোমাদের কোনো কিছু ঘাটতি আছে কিনা, কোনো কিছু বুঝতে তোমরা অসমর্থ হচ্ছ কিনা, বা আমি তোমাদেরকে ক্লিয়ারলি বুঝাতে পারছি কিনা, প্লিজ। হ্যাঁ, আচ্ছা, এখন এতক্ষণের আলোচনা থেকে আমরা কি বুঝলাম একেবারে সংক্ষেপে যদি তোমাদের সামনে তুলে ধরি, তোমরা একটু লক্ষ্য করো। হ্যাঁ, যে সকল প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদানের সাহায্যে মানুষের ব্যবহার উপযোগী পণ্য বা সেবা উৎপাদন করা যায় তাদেরকে উৎপাদনের উপকরণ বলে। আচ্ছা, তাহলে আমরা উৎপাদনের উপকরণ নিশ্চয়ই আমরা বুঝতে পারছি সুপ্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, উৎপাদনের উপকরণ হিসাবে আমরা প্রধানত এখানে 4টি প্রকার দেখেছি। সরি, 4টি উপাদান আমরা দেখেছি এখানে উৎপাদনের উপকরণ হিসাবে। একটি হচ্ছে ভূমি, অপরটি শ্রম, মূলধন ও সংগঠন। আচ্ছা, ধারাবাহিকভাবে আমরা পরবর্তী ক্লাসগুলোর মাধ্যমে 4টি উপাদান সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আজকে শুধুমাত্র আমরা ভূমি নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, একটু অপেক্ষা করো, আমাকে একটু পানি হচ্ছে। আমরা 1 মিনিটের মধ্যে আমি ফিরছি। সরি সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু পানি খাওয়ার জন্য যেতে হচ্ছে। আমি একটু কিছুটা অসুস্থ, বুঝতেই পারছো। আমরা যেহেতু
কি বলে, ভার্চুয়ালি তোমাদের সাথে সংযুক্ত আছি, আমরা মাস্ক পরার প্রয়োজন হচ্ছে না। হ্যাঁ, যে ফিজিক্যালি সামনে গেলে মাস্ক পরতে হতো। আচ্ছা, তো একটু আমরা তোমাদের কমেন্ট একটু পড়ে নেই। আমাদের সাথে ফয়সাল আহমেদ যুক্ত আছেন। আচ্ছা, শ্রমের সংজ্ঞা দিয়ে দিয়েছে একজন সাকিব, খুব অ্যাডভান্স স্টুডেন্ট, আমরা যাবো ওইদিকে, যাবো আস্তে আস্তে। জিদান ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, ইমন কান্তি দাস স্যার, প্রযুক্তি লাগবে না? হ্যাঁ, প্রযুক্তি অবশ্যই লাগবে, সে সম্পর্কিত আলোচনা আমাদের হবে। প্রযুক্তির একটি অংশ নিয়ে আমরা আলোচনা করব পরবর্তীতে। মূলধন নিয়ে লিখেছে, আমরা মূলধনে এখনো যাইনি, আমরা যাচ্ছি। হ্যাঁ, দারুণ, তোমরা বুঝতে পেরেছো, এটা আমাদের কাছে খুব ভালো লাগছে। ফাহমিদা চারটি, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, তো একজন লিখেছেন ভূমি অবিনশ্বর, এই সকল বিষয় নিয়ে আমরা কথা বলবো, আমরা আসছি এদিকে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সাথেই থাকো তোমরা। আচ্ছা, এখন আমরা চলে আসি ভূমি নিয়ে কথা বলার জন্য। আমাদের উৎপাদনের 4টি উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদানটি, সেটি হচ্ছে ভূমি। প্রথম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো, ভূমি নিয়ে। ভূমি বলতে আমরা কি বুঝি? স্বাভাবিকভাবে আমি তোমাকে যদি প্রশ্ন করি ভূমি কি, সবাই আমরা ভূমি জানি। হ্যাঁ, এক কথায় আমরা মনে করি যে কি, আর ভূমি হচ্ছে ভূপৃষ্ঠের যে উপরিভাগ রয়েছে। হ্যাঁ, যদি একেবারে খাঁটি বাংলায় যদি বলি, হ্যাঁ, মানে একবার সহজ সরল আমাদের গ্রামের ভাষায় যদি বলি, সবাই জানে যে ভূমি বলতে কি আর জমি বা মাটি এরকম বুঝে থাকে। আচ্ছা, ওই ধারণাটা কি আমাদের এই উৎপাদন ব্যবস্থাপনার ক্ষেত্রে যথেষ্ট, নাকি যথেষ্ট না? সেই সকল বিষয়গুলো এখন আমরা তুলে ধরছি, লক্ষ্য করো, আমাদের সাথেই থাকো। ভূমি বলতে আমরা কি বুঝি? প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, ভূমির সংজ্ঞা আমরা তুলে ধরার চেষ্টা করছি। ভূমি হলো সৃষ্টির আদি উপাদান। ভূমি কি? ভূমি হলো সৃষ্টির আদি উপাদান। সাধারণত অর্থে ভূমি বলতে পৃথিবীর উপরিভাগকে বোঝায়। সাধারণত ভূমি বলতে কি বোঝায়? পৃথিবীর উপরিভাগকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে শুধু পৃথিবীর উপরিভাগকে বোঝায় না, বরং পৃথিবীর সকল প্রকার প্রাকৃতিক সম্পদকে বোঝায়। আচ্ছা, সাধারণ অর্থে আমরা কি বলেছিলাম? ভূমি বলতে পৃথিবীর উপরিভাগকে বোঝায়, এটা সাধারণ অর্থে। আমাদের অর্থনীতির দৃষ্টিকোণ থেকে আমরা কি বলেছি? ভূমি বলতে শুধুমাত্র পৃথিবীর উপরিভাগকে বোঝায় না, সকল প্রকার প্রাকৃতিক সম্পদকেও বোঝায়। প্লিজ একটু নোট করে রাখো, নৈতিক প্রশ্নের জন্য তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস। হ্যাঁ, ভূমি বলতে কি বোঝায়? হ্যাঁ, আমরা অনেকে ভূমির সংজ্ঞা মুখস্থ করে ফেলি। হ্যাঁ, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেই স্যারের লেখা বই পড়ো, হ্যাঁ, ঠিক ওই বইয়ের মতো হুবহু হতে হবে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই, কারণ এক বইয়ের সাথে আরেক বইয়ের তো লেখার মধ্যে একটু তফাৎ থাকতেই পারে। আচ্ছা, তাহলে তোমার লেখার সংজ্ঞাটা যদি অন্য একটা বইয়ের সাথে না মিলে, তার মানে কি ভুল? মোটেও না। মোট কথা হচ্ছে, তুমি যা শিখছো, যা অর্জন করছো, মৌলিক বিষয়টা সম্পর্কে তুমি একেবারে ক্লিয়ার, স্পষ্ট ধারণা তুমি রাখছো কিনা এবং খাতায় তুলে ধরতে পারছো না, সেটা হচ্ছে বিষয়। আচ্ছা, এখন আমি যেটা বলছিলাম যে তুমি অবশ্যই এখানে নোট করে রাখো যে পৃথিবীর সকল প্রকার প্রাকৃতিক সম্পদকে কি বোঝাচ্ছে? ভূমি বোঝাচ্ছে। ভূমি বলতে শুধুমাত্র পৃথিবীর উপরিভাগকে কি বোঝাচ্ছে না। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রাকৃতিক সম্পদকে বলেছিলাম যে পৃথিবীর সকল প্রকার প্রাকৃতিক সম্পদকে বলেছিলাম যে ভূমির আওতাভুক্ত। যেমন যদি উদাহরণ যদি আমরা দেই, দেখো উদাহরণ হিসেবে আমরা তুলে ধরছি কি? আবহাওয়া, জলবায়ু, বৃষ্টিপাত, সূর্যের আলো, বাতাস, পানি, মাটি, মাটির উর্বরতা, বনজ সম্পদ, খনিজ সম্পদ ইত্যাদি। এগুলো কিসের অন্তর্ভুক্ত? ভূমির অন্তর্ভুক্ত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ভূপৃষ্ঠের শুধুমাত্র উপরিভাগই নয়, হ্যাঁ, পৃথিবীর সকল প্রকার প্রাকৃতিক সম্পদ আমাদের অর্থনীতির ভাষায় ভূমির অন্তর্ভুক্ত। আচ্ছা, এখন ভূমির অন্তর্ভুক্ত পৃথিবীর যে প্রাকৃতিক সম্পদগুলোর কথা বলেছি, তুমি যদি একটু যদি মনে রাখতে চাও, তোমাদের নৈতিক প্রশ্নের মধ্যে ধরো কথার কথা বলে দিল এটা কার অন্তর্ভুক্ত?
কোন উপাদানের অন্তর্ভুক্ত? এই চারটির মধ্যে কোনটির অন্তর্ভুক্ত? তাহলে তুমি তোমার নিজেকে প্রশ্ন করবে যে এই বাতাস এটা প্রাকৃতিক নাকি অপ্রাকৃতিক? যদি প্রাকৃতিক হয়ে থাকে, প্রাকৃতিক সকল প্রকার সম্পদ কার অন্তর্ভুক্ত? ভূমি। ধরো একটা নৈমিত্তিক প্রশ্ন আসলো তোমার পরীক্ষায়, বললো জলবায়ু কোন উপাদানের অন্তর্ভুক্ত এই চারটির মধ্যে? ক, খ, গ, ঘ। কোন উপাদানের অন্তর্ভুক্ত? নৈমিত্তিকে বলে দিল। তুমি এটাকে প্রশ্ন করবে, তুমি নিজে প্রশ্ন করবে। আমরা তো প্রশ্নে সবসময় মনে করি যে প্রশ্ন আমাদেরকে প্রশ্ন করছে। হ্যাঁ, তোমাদের জন্য একটু বলে রাখি, সবসময় প্রশ্নকে তুমি প্রশ্ন করবে। এই জলবায়ুকে প্রশ্ন করো, জলবায়ু তুমি কি প্রাকৃতিক নাকি অপ্রাকৃতিক? তো জলবায়ু আনসার দিচ্ছে আমি তো প্রাকৃতিক উপাদান। তাহলে প্রাকৃতিক উপাদান হলো তো ভূমির অন্তর্ভুক্ত, কারণ সকল প্রকার প্রাকৃতিক সম্পদ কি ভূমির অন্তর্ভুক্ত। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থীরা? আচ্ছা, এখন আমরা আবার আমাদের আগের জায়গায় চলে যাচ্ছি, যে আবহাওয়া, জলবায়ু, বৃষ্টিপাত, সূর্যের আলো, বাতাস, পানি, মাটি, মাটির উর্বরতা, বনজ সম্পদ, খনিজ সম্পদ ইত্যাদি ভূমির অন্তর্ভুক্ত। আচ্ছা, একেবারে নিচের দিকে যদি তুমি একটু লক্ষ্য করো, এই যে উদাহরণ দিয়েছি, একটু আগে কিছু কথা বলেছি, এই সবগুলো মিলিয়ে তুমি আমি যদি আমরা একটা গুছিয়ে যদি একটা সংজ্ঞা লিখতে যাই ভূমি সম্পর্কে, তাহলে আমরা কি লিখবো? আরো স্পষ্ট করে বলতে গেলে ভূমি হলো প্রকৃতির সকল সম্পদগুলো মানুষের জন্য অবাধে সৃষ্টি। আরো স্পষ্ট করে যদি আমরা বলতে গেলে ভূমি হলো প্রকৃতির সকল সম্পদ যেগুলো মানুষের জন্য অবাধে সৃষ্টিকর্তা কি করেছেন? দান করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, ভূমি হলো সৃষ্টিকর্তার দান করা প্রাকৃতিক সম্পদ। হ্যাঁ, এখানে একটু লেখার মধ্যে আমার একটু টাইপিং এ ভুল হয়ে গিয়েছে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে আমি একটু কারেকশন করার চেষ্টা করছি, একটু আমাদের সাথে থাকো। আমাদের সঙ্গেই থাকো তোমরা একটু। এখানে সকলের আগে একটা ওই বসবে। হ্যাঁ, সকলের আগে একটি ওই বসবে। আমি একটু কারেকশন করার চেষ্টা করছি, একটু আমাদের সাথে থাকো তোমরা। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো একেবারে নিচে যে সংখ্যাটা আমরা লিখেছিলাম, যে আরো স্পষ্ট করে বলতে গেলে ভূমি হলো প্রকৃতির ওই সকল সম্পদ। হ্যাঁ, ভূমি হলো প্রকৃতির ওই সকল সম্পদ যেগুলো হ্যাঁ মানুষের জন্য অবাধে সৃষ্টিকর্তা কি করেছেন? দান করেছেন। তার মানে ভূমির উপাদানগুলো কি সৃষ্টিকর্তার দান। তোমরা একটু নোট করে রাখতে পারো। হ্যাঁ, সরি, আমাদের একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা একটু এলোমেলো করে ফেলেছিলাম। আমরা আবার আমাদের আগের সেই গতিতে চলে আসছি প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? যে ভূমি হলো সৃষ্টিকর্তা, ভূমির সাথে যে সংশ্লিষ্ট যে সকল সম্পদগুলো রয়েছে এগুলো কি সৃষ্টিকর্তার দান। অর্থাৎ ভূমি হলো ওই সকল প্রকৃতির ওই সকল সম্পদ যেগুলো মানুষের জন্য অবাধে কে দান করেছেন? সৃষ্টিকর্তা দান করেছেন। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছিল আমাদের ভূমির সংজ্ঞা। এখন তোমাদেরকে আমরা একটি বিষয় সম্পর্কে ক্লিয়ার করার চেষ্টা করব, খুবই ইম্পর্টেন্ট একটি টপিক এই অধ্যায়ের জন্য। আমার সাথে সাথে তোমাদেরকে পড়তে হবে। হ্যাঁ, শুধুমাত্র শুনেই তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হবে না, পরীক্ষার মধ্যে আসার খুবই খুবই সম্ভাবনা। হ্যাঁ, তো চলো আমরা সবাই মিলে একসাথে একটু পড়ার চেষ্টা করি। এখানে 3টি প্রশ্ন তোমাদের জন্য। হ্যাঁ, এখানে যে আমি জানি না তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা, এখানে মোট 3টি প্রশ্ন সম্পর্কে তোমরা আজকে ক্লিয়ার হবে। একটা হচ্ছে ভূমি প্রকৃতির দান, ইতিপূর্বে আমরা অবগত হয়েছি। ভূমি আদিম ও অক্ষয় ব্যাখ্যা করো। অর্থাৎ প্রশ্নটি ছিল
তোমার কাছে বলা হয়েছে প্রকৃতির দান এটাও ব্যাখ্যা করার জন্য, আদিম এটা ব্যাখ্যা করার জন্য, এবং অক্ষয়, মানে ভূমি সম্পর্কে 3টা ধারণা এখানে ব্যাখ্যা করার কথা বলা হয়েছে। আচ্ছা, তোমাকে যদি আমি প্রশ্ন করি ভূমি কি আসলে প্রকৃতির দান, তুমি কি বলবে? প্রিয় শিক্ষার্থীরা একটু কমেন্টে দাও তো, ভূমি কি আসলে প্রকৃতির দান কিনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদেরকে দেখাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ টপিক এটা। হ্যাঁ, শেষ করে ফেলবো আমরা 10 মিনিটের মধ্যে, ক্লাসটি শেষ করব। জানি দীর্ঘ সময় হলে ক্লাসে বিরক্তি চলে আসে, আমরা 10 মিনিটের মধ্যে শেষ করব তোমাদের ক্লাস। বলেছিল কি ভূমি প্রকৃতির দান, কমেন্টে লেখো তো হ্যাঁ নাকি না। ভূমি কি প্রকৃতির দান? প্রিয় শিক্ষার্থীরা, ভূমি কি প্রকৃতির দান কিনা? আসলে কি ভূমি প্রকৃতির দান? সুপ্রিয় শিক্ষার্থীরা, ভূমি কিসের দান? অনেকে রেখেছে আহমেদ রানা ইয়েস, আরিফ ইয়েস, জিদান ইয়েস, ফয়সাল, আমাদের সাথে যুক্ত আছে সাকিব, রিয়াজ উদ্দিন ইয়েস, ফয়সাল ইয়েস, আবু তাহের ইয়েস, সৈয়দ তন্ময় ইয়েস, কচি বাহাদুর ইয়েস। হ্যাঁ, ভূমি হচ্ছে প্রকৃতির দান। এখন বিষয় হচ্ছে পাশে যে দুটি শব্দ ব্যবহার করা হয়েছিল, যে আদিম ও অক্ষয়, সে বিষয়গুলো সম্পর্কে আমাদের একটু ক্লিয়ার হতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আদিম কাকে বলে? আদিম মানে কি? তোমরা আদিম বলতে কি বুঝো? প্রিয় শিক্ষার্থীরা, আমরা আদিম যদি শুনি তাহলে আমরা বুঝতে পারি যে কি আর শত শত বছর, হাজার হাজার বছরের পুরাতন, অনেক দিনের আগে, মানে বর্তমান প্রজন্মের না। হ্যাঁ, যেমন যদি বলি আমাদের এখানে 4টি উপাদান ছিল না? 4টি উপাদানই তো আমরা লিখেছিলাম নাকি? ভূমি লিখেছিলাম, শ্রম, মূলধন, আরটা লিখেছিলাম কি সংগঠন। 4টি না? আচ্ছা, এই 4টির মধ্যে তোমাকে যদি বলে আদিম মানে অনেক পুরাতন, হ্যাঁ, আদিম যুগের মানুষ, আদিম যুগের পণ্য, আদিম যুগের ধারণা, মানে অনেক অনেক বছর আগের, হ্যাঁ, অনেক অনেক হাজার হাজার বছর আগে, শত শত বছর আগে, অনেক বছর আগে, মানে বর্তমানে এটার অস্তিত্ব নাই এরকম। হ্যাঁ, সরি, বর্তমানে এটার সৃষ্টি হয় নাই, মানে এটা অনেক অনেক পূর্বের। হ্যাঁ, মানে সদ্য সৃষ্টি হওয়া জিনিস না। আচ্ছা, যদি শ্রমের কথা বলি একটু লক্ষ্য করো, শ্রম কার উপর থেকে আসে? হ্যাঁ, ধরো কি আর আমি শ্রম দিচ্ছি, এখন আমি পৃথিবীতে এখন অবস্থান করছি, আমার আজকে যে বয়সটা, যেমন তোমার দিয়ে বলি, তোমার এখন 18 বছর, এই 18 বছরে তুমি এখন যে শ্রমটা দিতে পারছো, 80 বছরে কি এই শ্রমটা দিতে পারবে? মোটেও দিতে পারবে না। আজকের যে গতি, 80তে তোমার সেই গতি আর থাকবে না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই শ্রম 80তে গিয়ে যদি 180 যদি চিন্তা করি, তুমি কি বাঁচবে? বাঁচবে না। তার মানে শ্রম বয়সের সাথে তাল মিলিয়ে কি হয়? শ্রম কি শ্রমের দক্ষতা হ্রাস বৃদ্ধি করতে পারে। আচ্ছা, জাস্ট উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। একটা শ্রম হয় যার কাছ থেকে আমরা শ্রম নিচ্ছি, সেই ব্যক্তিটাই হয়তো একসময় বিলুপ্ত হয়ে যাবে পৃথিবী থেকে। তার মানে শ্রম কি পৃথিবীতে একটা জায়গায় স্থির হয়ে থাকবে? থাকবে না। হ্যাঁ, একসময় শ্রম কি হবে? বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এখন এই শ্রম যদি আমি মনে করি, তুমি যদি মনে করো সংরক্ষণ করে রেখে দিব, কিছুদিন সংরক্ষণ করে রেখে দিব। আচ্ছা, একটা মানুষের কাছ থেকে শ্রম যাচ্ছে, এটা মানসিক হতে পারে, শারীরিক হতে পারে। এখন আমি আর তুমি চিন্তা করলাম যে 2020 সালে যে শ্রমটা সে দিচ্ছে, সে 25 সালে নাও থাকতে পারে, 50 সালে সে পৃথিবীতে নাও থাকতে পারে। তার মানে সে চলে যাওয়া মানে কি তার পক্ষ থেকে যে শ্রমটা আসছিল সেটাও পৃথিবী থেকে চলে যাবে। তাহলে এটা সংরক্ষণ করে রাখি। আচ্ছা, আমি যদি একটা কৌটা হাতে নিই, দেখো আমার হাতে একটা কৌটা আছে, কিছু শ্রম যদি এই কৌটার ভিতরে রেখে দেই, এটা 2050 সালে ব্যবহার করব, সম্ভব নেই? কিছু সেভ করে এখানে রেখে দেই, কিছু শ্রম এই মোবাইলের মধ্যে, হ্যাঁ 128 জিবি আছে, কিছু শ্রম এখানে রেখে দেই, যখন আমার বয়স 80 হবে তখন আমি কাজ করব, তখন যখন শক্তি পাবো না তখন সম্ভব? মোটেও সম্ভব না। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে উপাদানগুলো,
হ্যাঁ, এই উপাদানগুলোর মধ্যে সবচেয়ে আদিম উপাদান হচ্ছে এটা, সবচেয়ে আদিম এটা। আর পরবর্তী যেটা বলেছিলাম যে আদিম উ আরেকটা কি ছিল আমাদের, প্রকৃতির দান ছিল প্রথম, এটা আমরা ক্লিয়ার হয়ে গেছি। পরে বলেছিলাম আদিম ও অক্ষয়। আচ্ছা, এই অক্ষয়ের মধ্যে অর্থাৎ ক্ষয় তো বুঝো তোমরা, ক্ষয় ক্ষয় বুঝো, ক্ষয় ক্ষয় তো সবাই বুঝো, এটা নিয়ে আর কথা বলে সময় বাড়িয়ে লাভ নেই। আচ্ছা, এই জিনিসগুলোর ক্ষয় হতে পারে কিনা, এটার হ্রাস নিচে নামতে পারে কিনা, হ্যাঁ এতটুকু আছে, এখন আস্তে 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 বেনিশ হতে পারে কিনা, ক্ষয় হতে পারে, তাই না? মূলধন, যেগুলো বিনিয়োগকৃত মূলধন যেগুলো থাকে, হ্যাঁ অর্থ বা অন্যান্য সম্পদ যেগুলো থাকে, হ্যাঁ এই মূলধন ক্ষয় হতে পারে। সংগঠনের আজকে অস্তিত্ব আছে, কালকে নাও থাকতে পারে। হ্যাঁ, ভূমির যে উপাদানগুলোর কথা আমি বলেছিলাম, হ্যাঁ বা আমরা তোমাদের বইয়ের মধ্যে আছে, এই ভূমির উপাদানগুলো যেমন বাতাস, জলবায়ু, আবহাওয়া, তারপর বৃষ্টি, হ্যাঁ পানি, এইগুলো সবগুলো সৃষ্টিকর্তার দান, এবং এইগুলো সৃষ্টিকর্তাই নিয়ন্ত্রণ করে থাকেন। এগুলোর ব্যবহারজনিত কারণে কিছু কিছু ক্ষেত্রে মানুষের নিয়ন্ত্রণহীন ব্যবহারের কারণে কিছু কিছু ক্ষেত্রে পরিবেশগত দিক থেকে বিরূপ প্রভাব পড়ে। কিন্তু এইগুলো কি পৃথিবীতে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী এগুলো পৃথিবীতে কি টিকে আছে। এগুলোর কি আমরা বলতে পারবো না যে এগুলো ক্ষয় হয়, অর্থাৎ যার ক্ষয় নাই সেটাকে আমরা এখানে বলছি আমরা কি অক্ষয়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কিছু উপাদান আছে, এই ভূমির কিছু উপাদান আছে যেগুলোর ক্ষয়ও রয়েছে। যেমন আমরা যে বনজ সম্পদের কথা বলি বা খনিজ সম্পদের কথা যদি বলি, এগুলোর ব্যবহারজনিত কারণে মানুষের নিয়ন্ত্রণহীন কিছু ব্যবহারজনিত কারণে হতে পারে, বা অনিয়ন্ত্রিত যেটাকে বলছি আমরা বিভিন্ন কারণেই, হ্যাঁ এই খনিজ সম্পদ কিংবা বনজ সম্পদ একটা সময় দেখা যাবে, পরিবেশ বিজ্ঞানীরা যেটা বলছেন, পৃথিবীতে এগুলো কি শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো এইগুলো শেষ যদি হয়ে যায় তার মানে নিশ্চয়ই ক্ষয় আছে। এখন প্রশ্ন হচ্ছে এই ভূমি উপাদানটার কিছু উপাদান আছে যেগুলোর ক্ষয়ও আমরা দেখতে পাচ্ছি, কিছু আবার দেখতে পাচ্ছি কি অক্ষয়ও দেখতে পাচ্ছি। আচ্ছা, একটা হচ্ছে কি কিছু উপাদান আছে ধ্বংসশীল, আর একটা কি ধ্বংসশীল না। নোট করে রাখো, কিছু আছে ধ্বংসশীল, কিছু ধ্বংসশীল। এখন ঘটনা হচ্ছে যে উপাদানগুলো আমরা পড়েছি, এই ভূমির অন্তর্ভুক্ত আবার কতগুলো উপ উপাদান আমরা পড়েছি। এই উপাদানগুলোর মধ্যে তুমি লক্ষ্য করো যে অধিকাংশ উপাদান কি ক্ষয়শীল নাকি ক্ষয়হীন, অধিকাংশ উপাদান কি অক্ষয় নাকি ক্ষয়, অধিকাংশ উপাদান কি ধ্বংসশীল নাকি ধ্বংসশীল না। কোন কোন উপাদানগুলোর সাথে দেখছে ধ্বংসশীল শব্দটা সমন্বয় হয়, আর কোন কোন উপাদানগুলোর সাথে ধ্বংসহীন। হ্যাঁ, আচ্ছা মানে ধ্বংসযোগ্য আর একটা ধ্বংসযোগ্য না। হ্যাঁ, এইগুলো সম্পর্কে আমাদেরকে সুস্পষ্ট ধারণা নিতে হবে। তো আমরা একটু সামনের দিকে এগোই। আচ্ছা, তোমরা আমি জানি না স্পষ্ট তোমরা এটা দেখতে পাচ্ছ কিনা, আমি একটা বইয়ের পাতা এখানে সংযুক্ত করেছি, আমাদের শ্রদ্ধেয় খালিকুজ্জামান স্যারের বই থেকে এই পাতাটা সংগ্রহ করা। 88 নম্বর পৃষ্ঠার একটি অংশ এখানে তুলে ধরার চেষ্টা করছি। লক্ষ্য করো এখানে 2 নম্বর পয়েন্টে যেটি লেখা আছে, আমার সাথে প্লিজ একটু তোমরাও পড়ো। আবার বলা যায় ভূমি আদিম ও অক্ষয়, উৎপাদনের যত উপাদান আছে তার মধ্যে ভূমি আদিম। নিঃসন্দেহে তোমরা আমার সাথে প্রিয় শিক্ষার্থীরা একমত হবে, আমরা এই লেখাটির সাথে সম্পূর্ণভাবে আমরা এতক্ষণ আলোচনার মাধ্যমে অবশ্যই একমত হয়ে গেছি যে ভূমি আদিম। হ্যাঁ, ভূমি অনেক পুরাতন, ভূমির অস্তিত্ব কি অনেক অনেক বছর শুরুতে, পৃথিবীর শুরু থেকে কি ভূমির অস্তিত্ব শুরু হয়েছিল। আচ্ছা, ভূমি পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই ভূমি বিদ্যমান, পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই ভূমি বিদ্যমান এবং তা পৃথিবীর ধ্বংস পর্যন্ত বলবৎ থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, পৃথিবী সৃষ্টির শুরু থেকেই ভূমি কি বিদ্যমান এবং পৃথিবী ধ্বংস পর্যন্ত বলবৎ থাকবে, তবে ভূমি অক্ষয় এ বিষয়টি সঠিক নয়। আচ্ছা, ভূমির অন্তর্ভুক্ত এমন কিছু কিছু বিষয় আছে যা ক্ষয় প্রাপ্ত হচ্ছে এবং এক সময় হয়তো শেষ হয়ে যাবে। ভূমির অন্তর্ভুক্ত এমন কিছু কিছু বিষয় আছে যা ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং এক সময় হয়তো শেষ হয়ে যাবে। যেমন পানি, খনিজ সম্পদ,
বনজ সম্পদ, জলজ সম্পদ ইত্যাদি যে হারে ব্যবহার হচ্ছে তা এক সময় শেষ হয়ে যাবে, এ ব্যাপারে পরিবেশবাদীরা মোটামুটি নিশ্চিত। আবার একই জমিতে বারবার চাষ করার ফলে তার উর্বরতা শক্তিও কি হ্রাস পাচ্ছে। তাই বলা যায় ভূমি আদিম হলেও তা অবিনশ্বর নয়। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এতক্ষণে বিষয়টি ক্লিয়ার হয়ে গেছো। আচ্ছা, পরিশেষে বলা যায় ভূমি প্রকৃতির দান এবং তা আদিম, কিন্তু কোনো অবস্থাতে ভূমি অক্ষয় নয়, অর্থাৎ নানান কারণে ভূমি ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আর ভূমির ক্ষয়প্রাপ্ততার বিষয়টির উপরই রিকার্ডোর খাজনা তথ্যের উদ্ভব হয়েছে। তবে বাতাস, সূর্যের আলো, জলবায়ু ইত্যাদি অক্ষয়। আচ্ছা, শেষ যে লাইনটি আছে এটা আমাদের জন্য নোট করে নিতে হবে প্রিয় শিক্ষার্থীরা। শেষ যে লাইনটি আছে সেই লাইনটিতে আমরা দেখতে পাচ্ছি তবে বাতাস, সূর্যের আলো, জলবায়ু ইত্যাদি অক্ষয়। আচ্ছা, এখন এই ভূমির অন্তর্ভুক্ত বিভিন্ন সহায়ক উপায় উপকরণগুলোর নাম উল্লেখ করে যদি তোমাকে নৈবিত্তিক প্রশ্ন করা হয় তাহলে নিশ্চয়ই তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমি একটি কাজ করি, আমাদের যে কমেন্ট বক্সে আছে, হ্যাঁ আমি জানি না তোমরা স্পষ্ট এই ছবিটি দেখতে পেরেছো কিনা। আমি কমেন্ট বক্সে তোমাদেরকে যে ছবিটি আমি শেয়ার করেছি বইয়ের পাতাটি, এই কমেন্ট বক্সে তোমাদেরকে আমি এটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি, তাহলে তোমরা স্পষ্টভাবে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটা শেষ করে দিতে হচ্ছে, আমি খুঁজে পাচ্ছি না কোথায় যে রেখেছি। হ্যাঁ, আচ্ছা, এখন এতক্ষণের সংজ্ঞা থেকে আমরা কিছু ভূমির বৈশিষ্ট্য ফাইন্ড আউট করবো। এখন আমরা আর 5 মিনিটের মধ্যে ক্লাসটি শেষ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের সাথে যারা আছো, ক্লাসটি দেখছো, অসংখ্য ধন্যবাদ। এই পরন্ত বিকেলে আমাদের সাথে যুক্ত আছো। আমাদের সাথে যারা যারা এখনো যুক্ত আছো অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে অনেকেই আমাদের সাথে যুক্ত আছো। প্রিয় শিক্ষার্থীরা, আশিক চন্দ্র ময়মনসিংহ থেকে অসংখ্য ধন্যবাদ। সাকিব, ভূমির পৃথিবীর উপরিভাগকে অসংখ্য ধন্যবাদ। তন্ময়, ভূমি, ইয়েস। হুমায়রা আখি, অসংখ্য ধন্যবাদ। আরো অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। সিরাজগঞ্জ থেকে রাকিব আমাদের সাথে যুক্ত হয়েছেন। নিলয় সরকার যশোর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীরা, আমরা এখন কিছু ভূমির বৈশিষ্ট্য আমরা খুঁজে বের করার চেষ্টা করি। আচ্ছা, এতক্ষণ আমরা যে পড়লাম ভূমির সংজ্ঞা, ভূমি সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন এই ভূমির যে বৈশিষ্ট্যগুলো, ভূমির যে উপাদানগুলো আছে, একটু লক্ষ্য করো যে আমরা বই ছাড়া, আমরা বই পড়বো, বই ছাড়া আমরা কি আর কোনো জিনিসের পূর্ণাঙ্গ ধারণা আমরা পাবো না। আমরা যার কাছে যে বইটি আছে সেই বইটি আমরা পড়বো। এখন বই ছাড়া একটু আমরা দেখি তো, আমরা বই পড়ে ভূমির বৈশিষ্ট্য আইডেন্টিফাই করতে পারি, বাট বই ছাড়া আমরা পারি কিনা একটু দেখো তো, আমার সাথে একটু তাল মিলাও। প্রিয় শিক্ষার্থীরা, একটু বই ছাড়া আমরা এখন আমরা কি চেষ্টা করব ভূমির বৈশিষ্ট্য খুঁজে বের করার জন্য। আচ্ছা, তোমরা একটু মনে মনে ভাবো তো ভূমির বৈশিষ্ট্য কি হতে পারে। আমি একটু খুঁজে বের করছি, মনে মনে ভাবছি, দেখি তোমাদের সাথে মিলে কিনা। আচ্ছা, ভূমি কি প্রকৃতির দান? এটা আচ্ছা, যদি বলি ভূমি প্রকৃতির দান, ইয়েস, সবাই আমার সাথে একমত। আচ্ছা, এখন এই যে ভূমি প্রকৃতির দান, অন্যান্য উপাদানগুলো কি ভূমির প্রকৃতির দান? মোটেও না। উৎপাদনের অন্যান্য উপাদানগুলো প্রকৃতির দান না, শুধুমাত্র ভূমি কি প্রকৃতির দান। আচ্ছা, এখন যেহেতু এটা প্রকৃতির দান, এটা হচ্ছে কি ভূমির বৈশিষ্ট্য। ভূমি এমন একটি উপাদান যা মানুষ সৃষ্টি করতে পারে না, এটি সৃষ্টিকর্তা কর্তৃক মানুষের জন্য এমন একটি বিশেষ উপহার যার উপর ভিত্তি করে আমরা বেঁচে আছি। প্রকৃতির দান বা উপহার হিসাবে এর কোনো উৎপাদন খরচ নেই। প্রিয় শিক্ষার্থীরা, নোট করো প্লিজ, খাতায় লিখো, যে ভূমির কোনো উৎপাদন খরচ নেই। ভূমি হচ্ছে প্রকৃতির দান, ভূমির কোনো উৎপাদন খরচ নেই। এটা তোমার সৃজনশীল এবং নৈবিত্তিকের জন্য এই ধারণাটা থাকতে হবে, ভূমির উৎপাদন খরচ নেই। আচ্ছা,
মাটির উর্বরতা শক্তি, সূর্যের আলো, আবহাওয়া, জলবায়ু, বৃষ্টিপাত, খনিজ সম্পদ, বনজ সম্পদ প্রভৃতি সৃষ্টিকর্তা মানুষকে অবাধে কি করেছেন? দান করেছেন। আমরা যে জলবায়ু, আবহাওয়া, খনিজ সম্পদ, বনজ সম্পদ, সূর্যের আলো, বৃষ্টি, পানি এগুলোর কথা বলছি, এইগুলো সৃষ্টিকর্তা কি আমাদের কাছে কোনো মূল্য নিচ্ছেন? তার মানে কি আর কোনো প্রকার উৎপাদন খরচ নেই। আচ্ছা, দ্বিতীয় বৈশিষ্ট্যতে আমরা যাচ্ছি। অ্যাডভান্স আমরা বলেছিলাম যে উৎপাদন খরচ নেই, যেগুলো প্রকৃতির দান সৃষ্টিকর্তা থেকে, এগুলোর কি কোনো উৎপাদন ব্যয় নেই। কেন উৎপাদন ব্যয় নেই নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, ভূমির যোগান সীমিত। ভূমির যোগান কি সীমিত। পৃথিবীর শুরুতে সৃষ্টিকর্তা যে পরিমাণ ভূমি আমাদেরকে দান করেছেন, আজও সেই পরিমাণ ভূমি বিদ্যমান রয়েছে। কেননা এর যোগান বাড়ানো মানুষের ক্ষমতা বা সাধ্যের বাইরে। উল্লেখ্য যে বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধির ফলে উৎপাদন কার্যে ব্যবহৃত ভূমির যোগান পর্যায়ক্রমিকভাবে হ্রাস পাচ্ছে। অর্থাৎ ভূমির যে সৃষ্টিলগ্নে সৃষ্টিকর্তা যে পরিমাণ দান করেছে এটা কি সীমিত। স্থানান্তর যোগ্যতা। স্থানান্তর যোগ্যতা অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করা যায়। যদি হয় স্থানান্তর যোগ্য তাহলে হবে কি স্থানান্তর করা যায়, আর স্থানান্তর যোগ্য নয় মানে কি স্থানান্তর করা যায় না। আচ্ছা, এখন ভূমি কি স্থানান্তর করা যায়? একটু তোমাদেরকে আমি এখন প্রশ্ন করব। ধরো এখন আবহাওয়ার কথাই বলি, বাংলাদেশে এখন শীত পড়ছে, এখন আমি শীত সহ্য করতে পারি না। এখন ধরো বিশ্বের অন্য একটা দেশে প্রচন্ড গরম এখন, তা আমি কি করলাম যে ওই দেশ থেকে এক বোতল গরম নিয়ে আসবো এখানে। বাংলাদেশে ডিসেম্বরে শীত পড়বে, আমি এই বোতল থেকে আমি কি করব ওই গরম সাপ্লাই করব। সম্ভব কি না? ওই দেশের গরম বাংলাদেশে আনা সম্ভব? মোটেও সম্ভব না। বাংলাদেশের প্রচুর মাটি কৃষির জন্য খুব উপযুক্ত। বাংলাদেশের ভূমি কৃষি চাষাবাদের জন্য প্রচুর উপযুক্ত। এখন চিন্তা করলো যে কি আর আরব দেশে বা মরুভূমি অঞ্চলে চাষাবাদ করবে, বাংলাদেশ থেকে ভূমি নিয়ে যাবে? সম্ভব কিনা? যে বাংলাদেশের মুন্সিগঞ্জের ভূমিগুলো আলু চাষের জন্য খুব উপযোগী, এখন মুন্সিগঞ্জের ভূমিগুলো কি করবে স্থানান্তর করে এখন বিশ্বের একটা মরু অধ্যুষিত একটি এলাকায় নিয়ে যাবে? সম্ভব? তার মানে তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পারছো যে কি আর ভূমির উপাদানগুলো কি স্থানান্তর যোগ্য নয়, অর্থাৎ স্থানান্তর করা যায় না। আচ্ছা, ভূমির বৈশিষ্ট্য হচ্ছে ভূমি কি আদিম। আচ্ছা, এই বিষয় নিয়ে আমরা কথা বলেছি এর আগে। হ্যাঁ, সত্যি ভূমি আদিম। আচ্ছা, গুণগত ভিন্নতা। পৃথিবীর দেশ বা অঞ্চল ভেদে ভূমির কি গুণগত ভিন্নতা রয়েছে। যদি বাংলাদেশের কথাই চিন্তা করি, রাজশাহীর মাটি আম চাষের জন্য খুব উপযুক্ত। হ্যাঁ, মুন্সিগঞ্জের মাটি আলু চাষের জন্য উপযুক্ত। সিলেটের পাহাড়ি অঞ্চল চা চাষের জন্য উপযুক্ত। তার মানে ভূমির গুণগত ভিন্নতা রয়েছে। ভূমির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বিকল্প ব্যবহার। অর্থাৎ পৃথিবীর প্রতি বছরই জনসংখ্যার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ভূমির পরিমাণ কখনই বৃদ্ধি পায়নি। আচ্ছা, জনসংখ্যা বাড়ছে কিন্তু ভূমির পরিমাণ কিন্তু বৃদ্ধি পায়নি। জনসাধারণের সুযোগ সুবিধা অনুযায়ী ভূমির বিকল্প ব্যবহার প্রত্যক্ষ করা যায়। যেমন একটি জমিতে ধান চাষ করা গেলেও প্রয়োজনের চাকরিতে ওই জমিতেই কেউ ধান ভাঙ্গার কল স্থাপন করতে পারে। অর্থাৎ ভূমিকে কি মানুষের প্রয়োজনে বিকল্প ব্যবহার করতে পারে। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখলাম ভূমির আসলে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। আচ্ছা, এখন আমরা যে দিকগুলো এখানে তুলে ধরেছিলাম আমি আবারও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এখানে 7টি পয়েন্ট দেখিয়েছি, এখান থেকে বেশি পয়েন্টও তুমি খুঁজে বের করতে পারো, এর চেয়ে কম পয়েন্টও তোমার বইয়ের মধ্যে থাকতে পারে। তো মোট কথা হচ্ছে আমরা ভূমি বলতে কি বুঝি, ভূমির মধ্যে কোন কোন বিষয়গুলো ভূমির সাথে জড়িত, ভূমির কোন বৈশিষ্ট্যগুলো আছে, এইগুলো আমরা ধারণা লাভ করব। আমরা এখানে 7টি পয়েন্ট লিখেছি, 7টি পয়েন্ট আমাদের হয়তো এরকম লিখতে পরীক্ষায় বলবে না। আমরা এটা জানার চেষ্টা করব কেন, যে এই ভূমির বৈশিষ্ট্যের যে পয়েন্টগুলো আছে এগুলো থেকে যদি নৈবিত্তিক প্রশ্ন আসে বা সৃজনশীল প্রশ্ন আসে, তাহলে যেন আমরা সঠিক উত্তরটা যেন আমরা খুঁজে বের করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাব ভূমির গুরুত্ব নিয়ে। ভূমির গুরুত্ব আছে কি না। আচ্ছা আচ্ছা, এখন পৃথিবীতে যদি ভূমি যদি না থাকতো তুমি আমি অবস্থান কোথায় করব একটু বলো তো। পৃথিবীতে ভূমি নেই, হ্যাঁ, পৃথিবীতে এই ভূমিটা নাই। শ্রমও আছে, মূলধনও আছে, সংগঠনও আছে। এখন ধরো তোমার একটি জুস ফ্যাক্টরি আছে, বরাবর সব ক্লাসে আমরা তোমাদেরকে জুস ফ্যাক্টরির উদাহরণ দিয়ে থাকি। হ্যাঁ, গত ক্লাসে সবাইকে বলেছিলাম ধরো তোমার একটি জুস ফ্যাক্টরি আছে, তার মানে আজকে তো সকলের জুস ফ্যাক্টরি আছে নাকি বিক্রি করে দিয়েছো? সবাই তো বড় লোক, তাই না? সবাই এখন ফ্যাক্টরির মালিক, ইন্ডাস্ট্রির মালিক। হ্যাঁ, কিছুদিন পর সবাই সিআইপি হয়ে যাবে।
আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, সবাই যেহেতু এখন আমরা জুস ফ্যাক্টরির মালিক, চিন্তা করো তোমার কাছে অনেক শ্রমিক আছে, অনেক মূলধন আছে, এই দুইটাকে ম্যানেজ করার জন্য দক্ষ একটা সংগঠন টিম আছে। আচ্ছা, এখন তোমার কাছে ভূমি নেই, কোথায় বসে জুস ফ্যাক্টরির কাজ পরিচালনা করবে? তোমার কাছে ভূমি নেই, ভূমি না থাকলে আমের বাগান নেই, কাঁচামাল নাই, তাহলে কি আর কাঁচামাল না থাকলে তুমি উৎপাদন কিভাবে পরিচালনা করবে? তোমার কাছে ভূমি না থাকলে এক প্রকার তুমি মানে কি আর এক কথায় কাজ পরিচালনা করতে পারবে না। তার মানে ভূমি খুব কি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার উৎপাদনের দিক থেকে। হ্যাঁ, আমার উৎপাদনে ভূমি মাস্ট লাগবে। আচ্ছা, এখন ভূমির গুরুত্ব বলতে আমরা কি বুঝি? যেমন ধরো আদি ও মৌলিক উপাদান, আদি ও মৌলিক উপাদান অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে এই ভূমিটা হচ্ছে কি, হ্যাঁ, আদি উপাদান, এবং এই ভূমি ছাড়া উৎপাদনের কথা কল্পনাই করা যায় না, অর্থাৎ মৌলিক, এটা লাগবেই। ভূমি উৎপাদনের এমন একটি মৌলিক উপাদান যা ছাড়া কোনো কিছু উৎপাদন করা সম্ভব না। তোমাকে যদি বলা হয় উৎপাদনের 4টি উপাদানের মধ্যে কোন উপাদানটা ছাড়া মানে সবচেয়ে বেশি মৌলিক, যেটা ছাড়া একেবারে উৎপাদনের কথা কল্পনাই করা যায় না, সেটা হচ্ছে কি ভূমি। সকল ধরনের পণ্য উৎপাদনেই কি ভূমির গুরুত্ব অপরিসীম। ভূমি ব্যবহারের মাধ্যমে বিশ্বের অসংখ্য কৃষক বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, ভূমি ছাড়া কল্পনাই করা যায় না। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের উন্নয়নের জন্য ভূমি লাগবে। কিভাবে ব্যবসা বাণিজ্যের উন্নয়নের জন্য ভূমির প্রয়োজন? মানে ভূমি ছাড়া ব্যবসা বাণিজ্যের উন্নয়ন কি, হ্যাঁ, তুমি কল্পনা করতে পারো? মানে তুমি যদি ভাবো যে ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ভূমি ছাড়া সম্ভব, তাহলে তো ভূমির দরকার নেই। আর যদি তুমি ভাবো যে ব্যবসা বাণিজ্যের উন্নয়নের জন্য ভূমি লাগবে, আচ্ছা কেন লাগবে? যে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরি করতে হলে ভূমির বিকল্প কোনো চিন্তাই করা যায় না। শুধু কি তাই, একটি দেশের অবকাঠামোগত উন্নয়নেও ভূমির উপর নির্ভরশীল, পরিবহন যোগাযোগ ব্যবস্থা উন্নয়নও কি ভূমির উপর নির্ভরশীল। আচ্ছা, এই যে ব্যবসা বাণিজ্যের কথা বলি আর জাগতিক উন্নয়নের কথাই বলি, উৎপাদনের কথাই বলি, আচ্ছা ভূমি না থাকলে অবকাঠামো সেট করবো কোথায়? ভূমি না থাকলে কল্পনা করা যায় আমরা দাঁড়িয়ে থাকবো কোথায়? তার মানে উৎপাদনের ভূমি কি বাণিজ্যিক বলি আর উৎপাদন বলি ব্যবসায়িক বলি, ভূমি অপরিহার্য। হ্যাঁ, ভূমি ছাড়া এটা কল্পনাও করা যায় না। সুতরাং ভূমির কি গুরুত্ব আছে নাকি নাই? আচ্ছা, কাঁচামালের যোগানদাতা, তুমি যদি জুস ফ্যাক্টরির কথা বলি, জুস ফ্যাক্টরির জুস তৈরি করবে, জুস ফ্যাক্টরির প্রধান কাঁচামাল আম কোথা থেকে আসবে? আম বাগান থেকে। আম বাগান কোথায় দাঁড়িয়ে আছে? ভূমির উপর দাঁড়িয়ে আছে। আচ্ছা, এখন এই কাঁচামালের যোগান কে দেয়? ভূমি দেয়। আর এই ভূমি যদি না থাকে কাঁচামাল পাবো? নিশ্চয়ই পাবো না। তার মানে ভূমির গুরুত্ব আমাদের কাছে কি খুব বেশি। হ্যাঁ, শুধু বেশি না, অপরিহার্য, মাস্ট, লাগবেই। আচ্ছা, অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নে ভূমির ভূমিকা কি অধিক। কিভাবে অধিক? ভূমির সর্বোচ্চ সদ্ব্যবহারের মাধ্যমে একটি দেশের অর্থনৈতিক উন্নতি নির্ভর করে। বিশ্বের সকল দেশের ভূমির প্রকৃতি একরকম নয়। ভূমির প্রকৃতি এবং অবস্থানের উপর একটি দেশের আর্থিক অবস্থা নির্ভর করে। খনিজ সম্পদে পরিপূর্ণ এবং খনিজ সম্পদহীন ভূমির মূল্যায়ন কখনো একরকম নয়। প্রিয় শিক্ষার্থীরা, অর্থনৈতিক উন্নয়নের কথা যে বললাম, ধরো একটি দেশে প্রচুর তোমার কৃষিকাজের মাধ্যমে কি হয়, হ্যাঁ, কৃষি পণ্য উৎপাদনের মাধ্যমে রপ্তানি করা হয়, অর্থনৈতিকভাবে তারা সমৃদ্ধ। আরেকটি দেশে, হ্যাঁ, শত শত হাজার হাজার মাইলের পর মাইল জায়গা কি মরুভূমি, সেখানে কোনো চাষাবাদ হয় না, তাদের ভূমি থাকার পরেও কি এই ভূমিগুলো কি অচলভাবে পড়ে আছে, তাদের অর্থনীতি সমৃদ্ধ না। আবার যদি বলি খনিজ সম্পদের কথা, হ্যাঁ, তাহলে যে দেশগুলোর খনিজ সম্পদে ব্যাপক সমৃদ্ধ তারা অর্থনৈতিকভাবে খুব স্বাবলম্বী, আর যে দেশগুলোতে খনিজ সম্পদ নেই তারা একটু অর্থনৈতিক দিক থেকে কিন্তু তুলনামূলক একটু পিছিয়ে। তার মানে ভূমির এক এক দেশে এক এক ধরনের, হ্যাঁ, প্রভাব রয়েছে, এবং যে দেশের এই ভূমির বিভিন্ন উপাদানগুলো ভরপুর তারা অর্থনৈতিকভাবে কি খুব উন্নত, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নে ভূমির গুরুত্ব রয়েছে। আচ্ছা, এই ভূমি হচ্ছে আমাদের জন্য নিরাপদ আশ্রয়। হ্যাঁ, নিরাপদ আশ্রয় হিসেবে ভূমির গুরুত্ব অপরিসীম। ভূমির সহযোগিতায় বিশ্বব্যাপী গড়ে উঠেছে অসংখ্য বাড়িঘর মানুষের জন্য। হ্যাঁ, আর ভূমির বিভিন্ন ভাবে শুধুমাত্র মানুষের জন্য না, বিভিন্ন প্রাণীর জন্য কি নিরাপদ আশ্রয়। আচ্ছা, জীবনযাত্রার মান উন্নয়ন, তোমাকে যদি প্রশ্ন করা হয় জীবনযাত্রার মান উন্নয়নে এই ভূমির ভূমিকা আছে কিনা, প্রিয় শিক্ষার্থীরা 10 মিনিটের কথা বলে 10 মিনিট প্রায় চলে গেছে, আমরা 2-3 মিনিটের মধ্যে প্লিজ শেষ করব। হ্যাঁ, দীর্ঘ প্রায় অনেক সময় হয়ে গেছে, বিকালবেলা যেহেতু আর কোনো ক্লাস নেই কিশোর বাতায়নে আজকে।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বলছিলাম জীবনযাত্রার মান উন্নয়নে ভূমি কি করে ভূমিকা রাখে, যার কারণে ভূমির গুরুত্ব রয়েছে। ভূমি থেকে সংগৃহীত অসংখ্য ধরনের কৃষি পণ্য মানুষ ভোগ করতে পারছে। বিশ্বের মানুষের মৌলিক চাহিদাগুলো যেমন খাদ্য, বস্ত্র, হ্যাঁ, প্রভৃতি ভূমি থেকে সংগৃহীত কৃষি পণ্য থেকেই পূরণ করা হয়ে থাকে। ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করছে। তাহলে জীবনযাত্রার মান উন্নয়নে কি ভূমির ভূমিকা আছে নাকি নাই? নিশ্চয়ই আছে। প্রিয় শিক্ষার্থীরা, এত কিছু ভূমি আমাদেরকে দিচ্ছে, আমাদের উৎপাদনের দিক থেকে চিন্তা করলে উৎপাদনও ভূমির উপর দাঁড়িয়ে আছে। ব্যক্তিগত জীবন থেকে চিন্তা করলে আমরাও কি ভূমির উপর মানে নির্ভরশীল। তার মানে ভূমির কি গুরুত্ব আছে নাকি নাই? আছে। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করব, আজকের শেষ টপিক, সেটি হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, যে ভূমির উৎপাদন ক্ষমতার নির্ধারক সমূহ, এই প্রশ্নটি আমাদেরকে বুঝতে হবে, তারপর আমাদের সমাধানে যেতে হবে। ভূমির উৎপাদন ক্ষমতা, আচ্ছা, ভূমি উৎপাদন করার যে ক্ষমতা পৃথিবীর সব জায়গায় তো এক না, একটু লক্ষ্য করো। আমরা নির্ধারক শব্দটি এখন পড়বো না, শুধুমাত্র উৎপাদন ক্ষমতা পর্যন্ত পড়ি। হ্যাঁ, ভূমির উৎপাদন ক্ষমতা পৃথিবীর সব জায়গায় কি এক? কমেন্টে দেখি তো একটু, সব জায়গায় কি এক? পৃথিবীর সব জায়গায় ভূমি কি উৎপাদন ক্ষমতা কি সমান? সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু আওয়াজ, একটু প্লিজ কমেন্টে দাও তো দেখি একটু। তোমরা সবাই বোধহয় ঝিমিয়ে পড়েছো। পৃথিবীর সব জায়গায় কি উৎপাদন ক্ষমতা সমান? নিশ্চয়ই না। হ্যাঁ, দেখা যাবে যে কি আর পাহাড়ি এলাকা, সমতল ভূমি, মরুভূমি, হ্যাঁ, তারপরে বিভিন্ন জলাশয়, এক এক স্থানে উৎপাদনের ক্ষমতা এক এক ধরনের। আচ্ছা, এখন এই উৎপাদনের ক্ষমতাটা নির্ধারণ করা হয় কিভাবে, বা কিভাবে নির্ধারিত হয়েছে অতীতে? আমরা তো নির্ধারণ করতে পারবো না। হ্যাঁ, সৃষ্টিকর্তা কর্তৃক নির্ধারিত হয়েছে। এখন এই নির্ধারণের ক্ষেত্রে কিছু উপাদান আছে যেগুলো প্রভাব বিস্তার করে থাকে, যেগুলোকে আমরা বলি নির্ধারক। মানে উৎপাদন ক্ষমতা নির্ধারণের ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কি করে তারা প্রভাব বিস্তার করে। কিছু উপাদান আছে যেগুলো কি উৎপাদনের এই মানে ভূমির উৎপাদন ক্ষমতার নির্ধারক হিসেবে এগুলো কি করে, হ্যাঁ, এটি ছায়ার মতন একটি কি প্রভাব বিস্তার করে থাকে। আচ্ছা, এখন ভূমির তো একটা উৎপাদন ক্ষমতা আছে, এটা তো ক্লিয়ার আমরা সবাই। ভূমির উৎপাদনের ক্ষমতা রয়েছে। এখন এই উৎপাদন ক্ষমতার কম হবে কেন, বেশি হবে কেন, বেশির ক্ষেত্রে বা কমের ক্ষেত্রে নির্ধারক হিসেবে কারা কাজ করে থাকেন, এই সকল বিষয়গুলো আমাদের এখন স্পষ্ট হবে। প্রিয় শিক্ষার্থীরা, ভূমির প্রকৃতি তোমাদেরকে বলে দিবে যে ভূমির উৎপাদন ক্ষমতা কম না বেশি। ভূমি বিভিন্ন উৎপাদনের প্রিয় শিক্ষার্থীরা, ভূমির প্রকৃতি নিয়ে কথা বলছিলাম। ভূমি বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত। ভূমিতে বিদ্যমান এই সকল উপাদানের পার্থক্যের কারণে ভূমির উৎপাদন ক্ষমতার পার্থক্য পরিলক্ষিত হয়। ভূমির প্রকৃতি অনুযায়ী ভূমিকে দোআঁশ মাটি, বেলে মাটি, এঁটেল মাটি ইত্যাদি ভাগে ভাগ করা যায়। ভূমির প্রকৃতির এরূপ পার্থক্যের কারণে ভূমির উৎপাদন ক্ষমতায় পার্থক্য পরিলক্ষিত হয়, যা ভূমির উৎপাদন ক্ষমতার নির্ধারক হিসাবে বিবেচিত হয়। আচ্ছা, তার মানে পৃথিবীর সকল জায়গার ভূমির প্রকৃতি এক ধরনের নয়, যার কারণে উৎপাদন করার ক্ষমতা ভূমি সব জায়গায় একই ধরনের রাখে না। অর্থাৎ উৎপাদন ক্ষমতার তারতম্য হয় কি কারণে হয়? ভূমির প্রকৃতির কারণে। আচ্ছা, তারপর আমাদের যে বিষয়টি নিয়ে আমরা এখন কথা বলবো তা হচ্ছে ভূমির অবস্থান। ভূমির অবস্থান ও ভূমির উৎপাদন ক্ষমতার নির্ধারক হিসেবে বিবেচিত। সমতল অঞ্চলের ভূমি, পাহাড়ি এলাকার ভূমি, নদী এলাকার ভূমি এর মধ্যে তারতম্য থাকায় ফসল উৎপাদনে তারতম্য পরিলক্ষিত হয়। অর্থাৎ ভূমির উৎপাদন ক্ষমতাটা বিভিন্ন এলাকায় তারতম্য হয় কেন? অবস্থানগত কারণে। আচ্ছা, এই অবস্থানগত কারণে এক এক এলাকায় এক এক জিনিসের উৎপাদন করার যে ভূমি যে উৎপাদন করার যে ক্ষমতাটা রাখে, এটা তারতম্য হওয়ার কারণ কি? অবস্থানগত দিক থেকে। যদি আমরা একটু আগে বলেছিলাম যে কি আর পাহাড়ি এলাকা, হ্যাঁ, তারপরে আছে কি আর সমতল এলাকা, তারপরে জলাভূমি এলাকা, হ্যাঁ, বিভিন্ন ধরনের এলাকার অবস্থান কারণে, অর্থাৎ ভূমির অবস্থানগত দিকের কারণে ভূমির উৎপাদন ক্ষমতা এক এক এলাকায় সমান, সকল এলাকায় সমান নয়। আচ্ছা, এরপরের যে বিষয়টির কারণে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে জলবায়ু। প্রিয় শিক্ষার্থীরা, ভূমির উৎপাদন ক্ষমতা নির্ধারণে জলবায়ুর বিশেষ মানে জলবায়ু একটি নির্ধারক হিসেবে কাজ করে থাকে। অর্থনীতিতে ভূমি বলতে প্রকৃতি প্রদত্ত দানকে বোঝায়। মানুষের জন্য এরূপ দান সৃষ্টিকর্তার পক্ষ থেকে বিশেষ উপহার, যেমন মাটি, নদী, সমুদ্র, বৃষ্টি, রোদ ইত্যাদি এর মধ্যে অন্তর্ভুক্ত। জলবায়ুর তারতম্যের কারণে ভূমির উৎপাদন ক্ষমতায়ও তারতম্য পরিলক্ষিত হয়। প্রিয় শিক্ষার্থীরা,
এই জলবায়ুর তারতম্যের কারণে পৃথিবীর সকল এলাকার জলবায়ু কি মানে কি আর সমান, মানে জলবায়ুর যে প্রভাবটা বা জলবায়ুর যেভাবে আমরা জলবায়ুটাকে নির্ধারণ করি, পৃথিবীর সমস্ত অঞ্চলের জলবায়ুর আহ বিষয়টা কি একেবারে একই ধরনের, একই পরিমাণের, নাকি তারতম্য আছে এলাকা ভেদে? আচ্ছা, এখন জলবায়ুর তারতম্যের কারণে ভূমির উৎপাদন ক্ষমতাও কি তারতম্য পরিলক্ষিত। যেমন নিরক্ষীয় অঞ্চলের ভূমি এবং মৌসুমী অঞ্চলের ভূমির উৎপাদন ক্ষমতা কোনোভাবে একই রকম হতে পারে না। প্রিয় শিক্ষার্থীরা, মানে অঞ্চল ভেদে এই জলবায়ুর কারণে কি ভূমির উৎপাদন ক্ষমতা কি হয়, ভিন্ন ভিন্ন হতে পারে বা হয়, হতে পারে না, হয়। আচ্ছা, যদি আমরা প্রযুক্তির কথা বলি, আমাদের একজন স্টুডেন্ট বলেছিল প্রযুক্তির কথা, এখন আমরা আসি এই প্রযুক্তি কি ভূমির উৎপাদন ক্ষমতার নির্ধারক হিসেবে কাজ করে? আচ্ছা, অর্থাৎ এই প্রযুক্তির কারণেও ভূমির উৎপাদন ক্ষমতা হ্রাস বা বৃদ্ধি, অর্থাৎ বেশি বা কম হয়ে থাকে। অর্থাৎ এই ভূমিটা, আমরা প্রশ্নটা সম্পর্কে কিন্তু আসলে ক্লিয়ার হয়েছে কিনা আমি জানি না, তোমরা সবাই ক্লিয়ার হয়েছে কিনা আবার ক্লিয়ার করছি। ভূমির উৎপাদন ক্ষমতার নির্ধারক, অর্থাৎ ভূমি যে উৎপাদন করবে, ভূমির একটা নিজের যে ক্ষমতা আছে, এই ক্ষমতাটা নির্ধারক হিসেবে কতগুলো উপাদান রয়েছে। এর মধ্যে আমরা এখন কথা বলছি প্রযুক্তি নিয়ে, মানে প্রযুক্তিও ভূমির উৎপাদন ক্ষমতা কি করে বাড়িয়ে দিতে পারে। কিভাবে? প্রযুক্তি এমন একটি বিষয় যা ব্যবহার করে মরু অঞ্চলেও ফসল উৎপাদন করা সম্ভব। তাই প্রযুক্তি ভূমির উৎপাদন ক্ষমতার অন্যতম নির্ধারক হিসেবে বিবেচিত। প্রযুক্তি কি ভূমির উৎপাদন ক্ষমতার অন্যতম নির্ধারক হিসেবে বিবেচিত। এর মাধ্যমে ভূমির উৎপাদন ক্ষমতা কি হয়, বৃদ্ধি পায়। যেমন উন্নত মানের কীটনাশক, সার এবং আধুনিক যন্ত্রপাতির আধুনিক পদ্ধতিতে চাষাবাদের ফলে ভূমির উৎপাদন ক্ষমতা কি হয়, বৃদ্ধি পাচ্ছে। কিসের মাধ্যমে ভূমির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে? হ্যাঁ, উন্নত মানের কীটনাশক, সার, আধুনিক পদ্ধতিতে চাষাবাদের ফলে ভূমির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। আর এগুলো সম্ভব হচ্ছে কি প্রযুক্তির ছোঁয়ায়। তার মানে প্রযুক্তি ভূমির উৎপাদন ক্ষমতা কি করে, বৃদ্ধি করে দেয়। প্রিয় শিক্ষার্থীরা, মানবিক প্রচেষ্টা। আচ্ছা, মানবিক প্রচেষ্টা বলতে মানুষের যে প্রচেষ্টা, এখন ধরো যে ভূমির যে ক্ষমতা রয়েছে উৎপাদন করার ক্ষমতা, এই উৎপাদন করার ক্ষমতার মধ্যে মানুষের মানবিক যে প্রচেষ্টা রয়েছে, হ্যাঁ, অক্লান্ত, হ্যাঁ, যদি কেউ যদি অধ্যাবসায়ী হয়ে যায়, দেখা যায় কি আর অসম্ভব জায়গায়ও কি অনেক সময় ভালো উৎপাদন সম্ভব। এই বিষয়টি সম্পর্কে যদি তোমাদেরকে বলি, ভূমির উৎপাদন ক্ষমতার অন্যতম নির্ধারক হচ্ছে মানুষের মানবিক প্রচেষ্টা। দীর্ঘ প্রচেষ্টার মধ্যে প্রায় অসম্ভব কাজকেও মানুষ কি করে থাকে, সম্ভব করে থাকে। হ্যাঁ, যেমন নদী তীরবর্তী এলাকার মানুষ, পাহাড়ি এলাকার মানুষ কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রায় অনুৎপাদিত, যে এলাকায় কখনো উৎপাদনের কথা কেউ কল্পনা করেনি, বর্তমানে ওই সকল অঞ্চলগুলোতে কি ফসল উৎপাদন হচ্ছে। উল্লেখযোগ্য যে পাহাড়ি অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল হলো জুম চাষ, যার মাধ্যমে তারা ন্যূনতম জীবনযাত্রা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। প্রিয় শিক্ষার্থীরা, তার মানে মানবিক প্রচেষ্টা ভূমির উৎপাদন ক্ষমতার নির্ধারক হিসেবে কাজ করে থাকে। আচ্ছা, আমরা প্রায় আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। আমরা 1 মিনিটের মধ্যে ক্লাসটি শেষ করব। এখন আমরা সর্বশেষ যে পয়েন্টটি দেখতে পাচ্ছি, দেশের অর্থনৈতিক অবস্থা। আচ্ছা, এখন ভূমি তো প্রকৃতির দান। ভূমির যে উৎপাদন ক্ষমতা আছে, এই উৎপাদন ক্ষমতা নির্ধারক হিসাবে দেশের অর্থনৈতিক অবস্থা কি প্রভাব বিস্তার করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, তুমি যদি প্রশ্ন করো যে ভূমি তো প্রকৃতির দান, তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা কি ভূমির উৎপাদন ক্ষমতাকে কি প্রভাব বিস্তার করতে পারবে? আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, অল্প কিছুক্ষণের মধ্যে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আমরা আবারও দেখাচ্ছি যে দেশের অর্থনৈতিক অবস্থা হচ্ছে ভূমির উৎপাদন ক্ষমতার নির্ধারক। আচ্ছা, কিভাবে? একটি দেশের অর্থনৈতিক অবস্থা ভূমির উৎপাদন ক্ষমতাকে ব্যাপকভাবে প্রভাবিত করে। যে সকল দেশ অর্থনৈতিকভাবে উন্নত, সেই সকল দেশগুলো চাষাবাদ অনুপযোগী ভূমিকে চাষাবাদ যোগ্য ভূমিতে রূপান্তর করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, দেখা যাবে যে অবস্থানগত দিক থেকে বিভিন্ন ভূমি রয়েছে যেগুলো উৎপাদন করার মতন, চাষাবাদ করার মতন উপযোগী না, কিন্তু অর্থনৈতিকভাবে উন্নত যে দেশগুলো আছে, তারা বিশেষ বিনিয়োগের মাধ্যমে এই অনুন্নত চাষাবাদ অনুপযোগী ভূমিটাকে তারা কি করে, চাষাবাদ উপযোগী ভূমিতে রূপান্তর করে চাষ করে এবং উৎপাদন করে থাকে। এবং তখন ওই ভূমিটা যখন একটা সময় ছিল উৎপাদন ক্ষমতাহীন, তখন তারা এটাকে কি করে থাকে, ওই ভূমিটাকে উৎপাদন ক্ষমতা সম্পন্ন করে থাকে। তাহলে এই ভূমির উৎপাদন বৃদ্ধি করার ক্ষেত্রে এই দেশের অর্থনৈতিক উন্নত অর্থনীতি কি করেছে, ভূমিকা পালন করেছে। তার মানে একটা দেশের অর্থনৈতিক যে অবস্থা,
তা কি করে ভূমির উৎপাদন ক্ষমতা নির্ধারণে ভূমিকা পালন করে থাকে। আবার যদি বলি দেশের অর্থনৈতিক অবস্থা যদি খারাপ থাকে, দেখা যাবে যে কি আর এই ভূমিগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ বা চাষাবাদ তারা না করার কারণে জমিগুলো আবাদি থেকে যাবে এবং ভূমিগুলোর কি উৎপাদন ক্ষমতা হ্রাস পাবে। তার মানে এই ভূমির উৎপাদন ক্ষমতা হ্রাস বৃদ্ধিতে দেশের অর্থনৈতিক অবস্থার কি ভূমিকা রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসটির প্রায় শেষ পর্যায়ে চলে যাচ্ছি, আমরা আর কোনো টপিক্সের দিকে যাচ্ছি না। তোমাদের জন্য একটি ছোট্ট একটি বাড়ির কাজ তোমাদের জন্য দিয়ে দিব। তোমরা এতক্ষণ আমাদের এই আলোচনা থেকে যা বুঝেছো, যদি কোনো কিছু না বুঝে থাকো প্রিয় শিক্ষার্থীরা, প্লিজ তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, তা হচ্ছে তোমরা কমেন্টের মাধ্যমে তোমরা প্রশ্ন দিবে, প্রশ্ন করবে, আমি প্রশ্নের উত্তর দিতে পারবো। ক্লাস শেষেও আমি রাতে তোমাদের কমেন্টগুলো দেখবো, তো তোমরা কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবে। আরেকটি বিষয় হচ্ছে তোমরা নিজেকে নিজে যাচাই করার জন্য কতটুকু পেরেছো, কতটুকু বুঝেছো, এগুলো যাচাই করার জন্য যে বাড়ির কাজটি দিচ্ছি, এই বাড়ির কাজটি প্লিজ একটু বাসায় তোমরা অনুসরণ করবে। তোমরা পর্দায় দেখতে পাচ্ছ এখানে সিলেট বোর্ড 2019 সালে বোর্ড পরীক্ষায় যে সৃজনশীল প্রশ্ন এসেছিল, সৃজনশীল প্রশ্নের 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, 2 নম্বর প্রশ্নের যে প্রয়োগের প্রশ্নটি তোমরা দেখবে, এবং দিনাজপুর বোর্ড 2019 সালের সৃজনশীল প্রশ্নের প্রশ্ন নম্বর 2 এর প্রয়োগের প্রশ্নটি তোমরা সমাধান করবে নিজের মতন করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে তোমাদের জন্য বাড়ির কাজ। তোমাদের এই বাড়ির কাজটি তোমরা কিশোর বাতায়নের ফেসবুক গ্রুপে তোমরা ছবি তুলে এখানে দিয়ে দিতে পারো, তোমাদেরকে দেখে অন্যরাও আরো উৎসাহিত হবে বাড়ির কাজ করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, পাশাপাশি তোমাদের যখন মহান আল্লাহ তাআলার রহমতে আমাদের কলেজে যখন আবার স্বাভাবিকভাবে আমরা ফিরে যাব, সরকারি নির্দেশনা যখন আসবে, তো তখন আমরা এই বাড়ির কাজগুলো সংশ্লিষ্ট টিচারদেরকে আমরা শ্রেণী শিক্ষককে আমরা দেখাবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা আমাদের সাথে এখনো যুক্ত আছো, আমরা 2-4 জনের নাম বলছি, আমরা তোমাদের কমেন্ট গুলো পড়ছি। আমাদের সাথে দীর্ঘ প্রায় 1 ঘন্টা 10 মিনিটের লম্বা একটি ক্লাস শেষেও আমাদের সাথে যুক্ত আছেন সাদমান, রাকেশ সরকার, জিদান, মৌলি, ফয়সাল আহমেদ, সাবিহা, কচি বাহাদুর, ইন্তিয়া তাবাসসুম সহ আরো অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসটি এখানে আমরা শেষ করতে যাচ্ছি। তোমরা প্রয়োজনে ক্লাসগুলো কিশোর বাতায়নের ইউটিউব চ্যানেলে পাবে। শুধু এই বিষয়ের নয়, অন্যান্য যে বিষয়গুলো আছে তোমাদের ব্যবসায় শিক্ষা শাখার সকল বিষয়ের ক্লাসগুলো তোমরা ইউটিউব কিশোর বাতায়নের ইউটিউব চ্যানেলে পাবে। তারপরে কিশোর বাতায়নের ফেসবুক পেজেও থাকে, এই ক্লাসগুলো পরবর্তীতে ইচ্ছা করলে তোমরা দেখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর তত্ত্বাবধানে কিশোর বাতায়ন ফেসবুক পেজে আমাদের যে ক্লাস প্রচারিত হচ্ছে, এই ক্লাসে এতক্ষণ তোমরা আমাদের সাথে ধৈর্যের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।